অফিসের দরকারি মিটিংয়ে ছিলাম। আর শোনো, তোমাকে কেন আমি সবকিছুর জবাবদিহি করব? রোহানের গলায় বিরক্তি স্পষ্ট। মিতু হেসে উঠল, তবে সে হাসিতে কোনো সুখ ছিল না। সে বলল, হুম, ঠিকই তো। আমাকে কেন জবাব দেবে? আমি তো তোমার কেবল এক ঘরোয়া খেলনা স্ত্রী। ওপাশ থেকে রোহান নিস্তব্ধ হয়ে রইল। মিতু ধরা গলায় আবারও বলল, রোহান, অনেক দিন হলো তোমার মুখখানা দেখি না। বড্ড ইচ্ছে করে একবার দেখার। একবার বাড়ি এসো না। আমার জন্য আসতে হবে না, বাড়ির অন্য সবার জন্য হলেও তো আসতে পারো। সেই উছিলায় অন্তত তোমাকে দেখা হয়ে যেত। সম্ভব না। আচ্ছা, অন্তত একবার কি ভিডিও কল দেওয়া যাবে? কথা দিচ্ছি, মাত্র 2 মিনিট দেখব। আমি কোনো কথা বলবো না, শুধু তাকিয়ে থাকবো। মিতুর কণ্ঠস্বর কাঁপছে। আশ্চর্যজনকভাবে ওপাশ থেকে রোহান ভিডিও কল দিল। মিতুর মলিন মুখে যেন মুহূর্তে বিশ্ব জয় করার হাসি ফুটে উঠল। সে কাঁপা কাঁপা হাতে কলটা রিসিভ করলো। স্ক্রিনে ভেসে উঠল সে প্রিয় মুখটা। এক সুঠাম সুদর্শন পুরুষ টি শার্ট পরে সোফায় বসে নিজের অন্য একটা ফোনে টাইপ করছে। মিতু আজ অনেক যত্ন করে শাড়ি পরেছিল। ভেবেছিল রোহান হয়তো একবার তাকে দেখে বলবে তোমায় সুন্দর লাগছে, কিন্তু রোহান একবারও স্ক্রিনের দিকে থেকে তাকালো না। সে তার নিজের কাজ নিয়ে মগ্ন। মিতু একধানে তাকিয়ে রইল সেই মুখটার দিকে। তন্ন তন্ন করে খোঁজার চেষ্টা করলো তার সেই পুরনো প্রেমিক রোহান মির্জাকে। কিন্তু এই রোহান আর সে আগের রোহানের মাঝে আকাশ পাতাল পার্থক্য। মিতুর চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে, অথচ রোহান সেদিকে ভ্রুক্ষেপহীন। হঠাৎ রোহান যখন স্ক্রিনের দিকে তাকালো, মিতু দ্রুত নিজের জলটুকু মুছে নিল। মানুষ ঠিকই বলে, মেয়েরা আসলে বড্ড নির্লজ্জ হয়। নির্লজ্জ না হলে কি চরম অবহেলা জেনেও কেউ এমন করে ভালোবাসা ভিক্ষা করে? টিনা রান্নাঘরের সব কাজ একে একে ধীরে সুস্থে শেষ করলো। এতক্ষণ মিহু ছায়ার মতো ট্রিনার সাথেই ছিল। রুমে ফিরে এসে দেখলো আরিয়ান গভীর মনোযোগে ওয়ার্কিং টেবিলে বসে ল্যাপটপে কাজ করছে। ট্রিনা তাকে কোনো বিরক্ত না করে নিঃশব্দে ব্যালকনিতে চলে গেল। রাতের এই প্রহরে ব্যালকনি থেকে বাইরের দৃশ্যটা অদ্ভুত মায়াবী লাগে। সোডিয়ামের হালকা হলদেটে আলোয় নিচের পাকা রাস্তাটা চকচক করছে। মাঝে মধ্যে দু একটা রিক্সা টুংটাং শব্দ করে চলে যাচ্ছে। টিনা স্থির দৃষ্টিতে নিচে তাকিয়েছিল। হঠাৎ তার নজর পড়ল রাস্তার এক কোণে। সেখানে একটা মা কুকুর শুয়ে আছে, আর তাকে ঘিরে তার 3টে ছোট ছানা আনন্দে মেতেছে। বাচ্চাগুলো কখনো মায়ের উপর উঠে লাফালাফি করছে, কখনো আবার খুনসুটি করছে। মা কুকুরটি পরম শান্তিতে তার সন্তানদের আগলে রেখেছে। দৃশ্যটা দেখা মাত্র ট্রিনা দ্রুত চোখ সরিয়ে নিল। এই দৃশ্যগুলো তার ভেতর এক তীব্র হাহাকার জাগিয়ে তোলে। নিজের অজান্তেই তার চোখের কোণে জল চিকচিক করে উঠল। সে তার কোলে থাকা মিহুর মাথায় আলতো করে হাত বুলাতে লাগলো। মিহু ততক্ষণে গভীর ঘুমে আচ্ছন্ন। হঠাৎ ট্রিনা পাশে কার উপস্থিতি টের পেল। আরিয়ান এসে তার পাশে দাঁড়িয়েছে। ট্রিনা একবার আর চোখে আরিয়ানের দিকে তাকিয়ে আবার দৃষ্টি ফিরিয়ে নিল। বেশ কিছুক্ষণ নীরব থাকার পর আরিয়ান ধীর গলায় বলল, দুপুরের ব্যাপারটার জন্য আমি সত্যিই দুঃখিত ত্রিনা। তোমাকে এভাবে কথাগুলো বলা আমার একদম ঠিক হয়নি। ট্রিনা কোনো উত্তর দিল না, পাথরের মতো দাঁড়িয়ে রইল। আরিয়ান আবারও বলতে শুরু করলো, আসলে সত্যি কথাটা হলো, আমার হুটহাট খুব জেদ চেপে যায়। তখন রাগের মাথায় কি বলতে কি বলি তার কোনো ঠিক থাকে না। ট্রিনা এবার ঠোঁটের কোণে একটা ম্লান হাসি ফুটিয়ে তুলল। শান্ত স্বরে বলল, না, সমস্যা নেই, আমি অভ্যস্ত। এখন কি আপনার মাথা ব্যথাটা কমেছে? আরিয়ান কিছুটা অবাক হয়ে ট্রিনার দিকে তাকালো, তারপর হালকা নিঃশ্বাস ছেড়ে বলল, হ্যাঁ, আম্মু যখন মাথায় হাত বুলিয়ে কিসব সুরা পড়ে ফু দিয়ে দেয়, তখন যেন জাদুর মতো ব্যথাটা উধাও হয়েছে। ট্রিনা এবার আরিয়ানের চোখের দিকে চেয়ে ছোট করে হাসলো। পরম তৃপ্তি মাখা কণ্ঠে জিজ্ঞাসা করলো, আপনি আপনার মাকে ভীষণ ভালোবাসেন, তাই না? আরিয়ান মৃদু হাসলো। সেই হাসিতে এক অদ্ভুত প্রশান্তি মাখা ছিল। সে আকাশের দিকে তাকিয়ে সহজ গলায় বলল, হুম, অনেক বেশি ভালোবাসি। টিনা আর কোনো কথা বাড়ালো না। কিছুক্ষণ সেখানে নীরবতা বিরাজ করলো। এরপর আরিয়ান পকেট থেকে একটা সিগারেট বের করে ধরালো। লাইটারের আগুনের ঝিলিকটা টিনার চোখে পড়তে সে ভ্রু কুঁচকে তাকালো। কিছুটা অবাক হয়ে জিজ্ঞাসা করলো, আপনি সিগারেটের নেশা আছে আপনার? আরিয়ান ধোয়া ছেড়ে নির্বিকার কণ্ঠে বলল, না, নিয়মিত নেই। মাঝে মাঝে খুব অস্থির লাগলে একটু ধরাই। সিগারেটের কড়া গন্ধটা টিনার নাকে লাগতে সে নিজের আঁচল দিয়ে মুখটা ঢেকে ফেললো। আরিয়ান সেটা খেয়াল করলো। সে টিনার দিকে একবার সরু চোখে তাকিয়ে সিগারেট বড় একটা টান দিল। তারপর জ্বলন্ত সিগারেটটা ব্যালকনির মেঝেতে ফেলে পা দিয়ে পিষে নেভাতে নেভাতে হঠাৎ প্রশ্ন করলো, আচ্ছা ত্রিনা, তুমি কি কখনো কাউকে ভালোবেসেছ? টিনা এক মুহূর্ত সময় নিল না, সোজাসুজি উত্তর দিল। না। উত্তরটা দেওয়ার পর টিনা নিজেই নিজের উপর অবাক হলো। অবচেতন মনে তৌহিদের নামটা একবারও ভেসে এলো না কেন? তবে কি তৌহিদের প্রতি তার যে টান ছিল সেটা মোটেও ভালোবাসা ছিল না, নাকি জীবনের এই চরম বাস্তবতার ভিড়ে সেই ঠুনকো আবেগটা অনেক আগেই হারিয়ে গেছে? আরিয়ানের কণ্ঠস্বর হঠাৎ মখমলের মতো নরম হয়ে এলো, যেন রাতের নিস্তব্ধতা তার হৃদয়ের কোনো গোপন
আগুল খুলে দিয়েছে। সে আকাশের বিশালতার দিকে তাকে এক দীর্ঘশ্বাস ছেড়ে বলল, জানো না, এই পৃথিবীতে ভালো না বাসে বোধহয় সবচেয়ে নিরাপদ। ভালোবাসা মানুষকে এমন এক যন্ত্রণায় অতলে ছুঁড়ে ফেলে দেয় যেখান থেকে ফেরার কোনো পথ থাকে না। ভালোবাসা অনেকটা সেই পৌরাণিক সাপের মণির মতো, ভীষণ দামি, ভীষণ উজ্জ্বল। সবাই জানে ওই মণি ছুতে গেলে কালনেগানির বিষাক্ত দংশনে মরণের সম্ভাবনা শতভাগ। তবুও মানুষ এই মরণ নেশাতে মনের পেছনে ছুটে যায়। সে সিগারেটের শেষ ধোঁয়াটুকু ছেড়ে দিয়ে ধীরস্বরে আবারও বলতে শুরু করলো, যারা সত্যিটা জেনে শেষ পর্যন্ত ভালোবাসার দেখা পায় তারা হয়তো এই ব্রহ্মাণ্ডের সবচেয়ে ভাগ্যবান মানুষ। কিন্তু যারা মাঝপথে সব হারিয়ে শূন্য হাতে দাঁড়িয়ে থাকে তাদের মতো দুর্ভাগ্য আর কেউ নেই। ভালোবাসা এমন এক দ্বিমুখী তলোয়ার, যে পায় সে তো ধন্য হয়ে যায়, কিন্তু যে পায় না তার প্রতিটি নিঃশ্বাসেও যে আগুনের দহন হয়, সেই হাহাকারটুকু কেবলই সে একাই বোঝে। বাকি পৃথিবীর কাছে তা কেবলই অর্থহীন কিছু শব্দ মাত্র। তৃণা স্থির হয়ে দাঁড়িয়ে রইল। লোকটার চোখের কোণে এক মুহূর্তের জন্য যেন এক সমুদ্র বিষণ্ণতা চিকচিক করে উঠল। তৃণা নিঃশব্দে আরিয়ানের মুখের দিকে তাকিয়ে রইল। অবাক করার মতো বিষয় হলো, এই মুহূর্তে মানুষটার চেহারায় সে পরিচিত রাগে ছিটে ফোটাও নিয়ে তৃণা নিচু স্বরে বলল, আপনি যাকে ভালোবাসেন সে নিঃসন্দেহে অনেক ভাগ্যবতী, তাই না? তৃণার কথা শুনে আরিয়ানের ঠোঁটের কোণে আবারও এক চিলতে হাসি ফুটে উঠল। তৃণা হঠাৎ সাহস করে বলেই ফেলল, আপনাকে হাসলে না ভীষণ সুন্দর লাগে। সবসময় কেন ওই রাগী সাহেব ভাব ধরে থাকেন? আরিয়ান ভ্রু কুঁচকে তাকালো। সে অবাক হয়ে জিজ্ঞাসা করলো। রাগী সাহেব মানে? তৃণা একটু হেসে বলল, আপনার চরিত্রের সাথে রাগী সাহেব নামটা খুব ভালো মানায়। সারাক্ষণ তো কপালে 3টা ভাঁজ ফেলে সবাইকে ধমকান। টিনা ভেবেছিল এই অদ্ভুত নামে ডাকার কারণে আরিয়ান হয়তো এখনই তেলে বেগুনে জ্বলে উঠবে, কিন্তু ওকে পুরোপুরি অবাক করে দিয়ে আরিয়ান হঠাৎ শব্দ করে হেসে উঠল। টিনা লোকটার হাসির দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে রইল। পুরুষের হাসিও বুঝে এত সুন্দর হয়? মিষ্টি রোদের ছোঁয়ায় একটি নতুন প্রভাতের সূচনা হলো। ধূসর রঙের পর্দার ফাঁক গলে আসা সোনালি রোদ ফ্লোরে শুয়ে থাকা টিনার চোখে মুখে খেলা করছে। ঘুমের ঘোরে টিনা মুখ কুচকে হাত দিয়ে রোদ আটকানোর চেষ্টা করলো। তারপর ধীর লয়ে চোখ খুলতে সে চমকে উঠল। বিছানায় পা ঝুলিয়ে আরিয়ান বসে আছে এবং সরু চোখে একাধারে টিনার দিকে তাকিয়ে আছে। আরিয়ানকে এভাবে তাকিয়ে থাকতে দেখে টিনা খানিকটা ভেবাচাকা খেয়ে গেল। জানালা দিয়ে বাইরের প্রখর রোদ দেখে ঘড়ির দিকে তাকাতেই তার পিলে চমকে উঠল। 8টা বেজে গেছে। সে দ্রুত উঠে বসে কিছুটা অপ্রস্তুত হয়ে বলে উঠল, কি হলো রাগী সাহেব, এভাবে তাকিয়ে আছেন কেন? আরিয়ান তার দৃষ্টি সরালো না। কণ্ঠে কিছুটা মেকি রাগ মিশিয়ে বলল, এই কয়েকদিনে তো তোমার সাহস দেখি বেশ খানিকটা বেড়ে গেছে। খবরদার আমাকে রাগী সাহেব নামে ডাকবে না। টিনা দুষ্টুমি করে মাথা নেড়ে বলল, আচ্ছা ঠিক আছে রাগী সাহেব, আপনাকে এই নামে আর ডাকবো না। আবার একই নামে ডাকলে? আরিয়ানের কণ্ঠে এবার মৃদু ধমক। টিনা মুচকি হাসল। তার সে স্নিগ্ধ হাসি দেখে আরিয়ান হঠাৎ কেমন যেন থমকে গেল। সে ইতস্তত করে বলে উঠল, এভাবে এসো না তো, এখন তুমি আমার অস্বস্তির কারণ হয়ে দাঁড়াচ্ছ। টিনা অবাক হয়ে ভ্রু কুচকে জিজ্ঞাসা করল। তার মানে? আরিয়ান কিছুক্ষণ চুপ করে রইল, যেন কথাটা গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে। টিনা উৎসুক চোখে তাকিয়ে রইল। আরিয়ান এদিক সেদিক চোখ ঘুরিয়ে অবশেষে মাথা নিচু করে খুব ধীরস্বরে বলল, রাতের বেলা সারে ঠিক করে ঘুমাবে। মুহূর্তে টিনার মুখে সেই মিষ্টি হাসিটা মিলিয়ে গেল। এক নিমিষে রাজ্যের লজ্জা এসে ওর মুখে ভিড় করল। লজ্জায় আর আড়ষ্টতায় টিনা মাথা নিচু করে ফেলল। আরিয়ানও পরিবেশের এই অস্বাভাবিক অস্বস্তিতা টের পেল। সে আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে দ্রুত রুম থেকে বের হয়ে গেল। টিনা নিজের 2 হাতের তালু দিয়ে মুখ চেপে ধরল। লজ্জায় ওর কান পর্যন্ত ঝাঁঝা করছে। মনে মনে ভাবল, ইস কি একটা বিশ্রী অবস্থা। সে মনে মনে প্রতিজ্ঞা করল কাল থেকে অবশ্যই একটা কম্বল মুড়ি দিয়ে ঘুমাবে। টিনা ধরফর করে উঠে ফ্লোর থেকে বিছানা গুছিয়ে দ্রুত বাথরুমে ঢুকে পড়ল। আজ অনেকটাই বেলা হয়েছে। এতটা সময় সে কিভাবে বেঘরে ঘুমালো তা ভেবে সে নিজেই অবাক হচ্ছে। টিনা নিচে নামতেই দেখল বাড়ির সবাই ইতিমধ্যে রান্নাঘরে জড়ো হয়েছে। সকালের নাস্তা বানানোর তোড়জোড় চলছে পুরোদমে। টিনা রান্নাঘরে পা রাখা মাত্রই মাইমুনা বেগম কড়া গলায় ঝামটে উঠলেন। এত বেলা পর্যন্ত মানুষ কিভাবে ঘুমায়? বাড়ির ছোট ছোট ছেলে মেয়েগুলো পর্যন্ত সেই ভোরে উঠে পড়েছে, আর এদিকে আমাদের মহারানীর এখন আসার সময় হলো। টিনা মাইমুনা বেগমে সেই তপ্ত রাগকে এক চিলতে হাসি দিয়ে শুষে নিল। সে ওসব রুক্ষ কথা একদম পাত্তা না দিয়ে খুব মিষ্টি করে বলল, শুভ সকাল মা।
মাইমুনা বেগম যেন বিষম খেলেন। তিনি হাতের খুন্তিটা থামিয়ে চোখ পাকিয়ে তাকিয়ে কর্কশ্বরে বললেন, মা, খবরদার, তুমি আমাকে মা বলে ডাকবে না। তৃণা দমে যাওয়ার পাত্রী নয়। সে কাঁধ উঁচিয়ে জিজ্ঞাসা করল, তাহলে কি বলে ডাকবো? মন চায় তাই বলে ডাকো, তবুও মা বলবে না। মাইমুনা বেগমের কণ্ঠে বিরক্তি ঝরে পড়ছে। তৃণা মোটেও বিচলিত হলো না, বরং আরো হাসি মুখে বলল, আচ্ছা, মা ডাক পছন্দ না যখন, তাহলে আম্মু বলে ডাকি। মাইমুনা বেগম এবার একদম বোবা হয়ে গেলেন। রাগে আবারও চোখ পাকিয়ে তাকালেন, কিন্তু তৃণা সেই প্রখর দৃষ্টির বিপরীতে আবারও চমৎকার একটা স্নিগ্ধ হাসি দিয়ে অন্য পাশে সরে গিয়ে নিজের কাজে হাত লাগালো। মাইমুনা বেগম অবাক হয়ে তৃণার চলে যাওয়ার দিকে তাকিয়ে রইলেন। মনে মনে ভাবলেন, কি মেয়ে রে বাবা, আমি বলছি কি আর ওই মেয়ে একদম ব্যাককলের মতো হাসছে। কোনো কথা কি ওর গায়ে লাগে না? আরিয়ান স্টাডি রুমের আরামদায়ক চেয়ারে বসে একটি ইংরেজি নোবেল পড়ছে। সামনে টেবিলে ধোয়া ওঠা হট কফি। সকালের এই নিস্তব্ধ সময়ে বই পড়া আর কফি পান করা তার দীর্ঘদিনের পুরনো অভ্যাস। আজ শরীরটা ভালো লাগছে না বলে সে অফিসে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কয়েক মাস ধরে একটা প্রচণ্ড মাথা ব্যথা তার মাথার ভেতরে জেঁকে বসেছে। মাঝে মাঝে কোনো পূর্বাভাস ছাড়াই তীব্র যন্ত্রণাটা শুরু হয়। শহরের নামি দামি ডাক্তারের দেওয়া কড়া পাওয়ারের ট্যাবলেট খেয়েও এই ব্যথার হাত থেকে সে রেহাই পাচ্ছে না। এমন সময় টেবিলের উপর রাখা ফোনটা ভাইব্রেশনে কেঁপে উঠল। ল্যাপটপের পাশে রাখা মোবাইলের স্ক্রিনে ভেসে উঠল তার কলেজ জীবনের ঘনিষ্ঠ বন্ধু রৌনকের নাম্বার। বন্ধুর কল দেখে আরিয়ানের ঠোঁটের কোণে হাসি ফুটল। কলটা রিসিভ করে সে বলল, এই ব্রো, এতদিন পর হঠাৎ এই অধমের কথা মনে পড়লো তোর? ওপাশ থেকে রৌনক অভিযোগের সুরে বলল, আমি তো না হয় এতদিন পর মনে করলাম, কিন্তু তুই তো নিজ থেকে তাও করিস না। বন্ধু বলে কি কিছু অবশিষ্ট আছে তোর ভিতরে? আরিয়ান হালকা হেসে বলল, আরে দোস্ত, ব্যস্ততা বুঝেছি তো। এসব মান অভিমান বাদ দে, বল তোর দিনকাল কেমন কাটছে? এই তো চলছে। শোন, তোর সাথে কয়েকদিন ধরে কন্ট্যাক্ট করার ট্রাই করছি, কিন্তু পাচ্ছিলাম না। আজ সন্ধ্যায় আমার বাড়িতে একটা পার্টি আছে, তোকে কিন্তু আসতেই হবে। এগুলো না বলা চলবে না। আরিয়ান কফির মগটা হাতে নিয়ে জিজ্ঞাসা করল, হঠাৎ কিসের পার্টি? আজ আমার আর নিধির বিবাহ বার্ষিক। খুব ছোটখাটো একটা ঘরও আয়োজন করেছি। আর হ্যাঁ, শুনলাম তুই নাকি বিয়ে করেছিস। ভাবিকে কিন্তু অবশ্যই সাথে নিয়ে আসবি। অনেকদিন হলো তোর সাথে আড্ডা হয় না, ভাবির সাথেও আলাপ হয়ে যাবে। কথাটা শোনা মাত্রই আরিয়ানের মুখের হাসিটা এক নিমিষে মিলিয়ে গেল। সে কিছুক্ষণ চুপ থেকে ইতস্তত করে বলল, না রে দোস্ত, আসলে আজ আমার আশাটা বোধহয় সম্ভব হবে না। শরীরের অবস্থাটা একটু। তোর কোনো বাহানা আমি শুনবো না আরিয়ান, তোকে আসতেই হবে, ব্যাস। রৌনক আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে কলটা কেটে দিল। আরিয়ান ফোনটা কানের কাছ থেকে নামিয়ে পাথরের মতো স্তব্ধ হয়ে বসে রইল। ট্রিনা রুমে ঢোকা মাত্রই তার ফোনটা বেজে উঠল। টেবিলের উপরে রাখা মোবাইলটার দিকে তাকাতে বুকের ভেতরটা কেমন যেন ধক করে উঠল। স্ক্রিনে তৌহিদের নামটা ভেসে উঠেছে। ট্রিনা কিছুক্ষণ স্থির চোখে তাকিয়ে রইল সেই দিকে। এক হাত দূরত্বে রাখা ফোনটা তার কাছে মনে হলো এক বিশাল পাহাড়। কলটা ধরার বিন্দুমাত্র ইচ্ছে নেই তার, অথচ এক অজানা দায়বদ্ধতা বা মায়ার টানে কলটা না ধরলে শান্তিও পাচ্ছে না। এক চরম হীনমন্যতা আর দোটানায় ভুগে অবশেষে কাপা হাতে কলটা রিসিভ করলো ট্রিনা। ওপাশ থেকে ভেসে এলো অতি পরিচিত সেই বিষণ্ণ কণ্ঠস্বর। টিনা। নামটা শোনা মাত্রই ট্রিনার বুকের ধুকপুকানি বেড়ে গেল। ছেলেটার কণ্ঠে সেই হাহাকার যেন ট্রিনার হৃৎপিণ্ডটা ছিঁড়ে বের করে আনতে চাইছে। চোখের কোণে নোনা জল জমে ঝাপসা হয়ে এলো চারিপাশ। তবু নিজেকে সামলে নিয়ে গলাটা যতটা সম্ভব শক্ত করে ট্রিনা বলল, বলুন। ওপাশ থেকে এক দীর্ঘ নীরবতা। কোনো শব্দ নেই, শুধু মাঝে মধ্যে বড় বড় দীর্ঘশ্বাসের আওয়াজ পাওয়া যাচ্ছে। টিনার বুঝতে বাকি রইল না যে ওপাশের মানুষটা নীরবে চোখে জল ফেলছে। যে মানুষটা হাসিতে একসময় টিনার আকাশ রঙিন হতো, আজ তার দীর্ঘশ্বাস টিনার কানে বিষের মতো বিচ্ছে। টিনা আর্তস্বরে জিজ্ঞাসা করল, আপনি কি কাঁদছেন? তৌহিদ একটু সময় নিয়ে নিজেকে সামলে নিয়ে উত্তর দিল, না না, কাঁদবো কেন? পুরুষ মানুষের কি আর কাদা মানায়? কিন্তু বিশ্বাস করো টিনা, আমার না ইদানিং নিঃশ্বাস নিতে বড্ড কষ্ট হয়। তোমার কি হয় না বুঝি? তোমাকে প্রাণ ভরে ভালোবাসা কি আমার জীবনের সবচেয়ে বড় অপরাধ ছিল? টিনা তৌহিদের কথার কোনো উত্তর দিতে পারল না। তার মাথায় শুধু একটাই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। বিয়ের আগে তো তৌহিদ কোনোদিনও এত ভালোবাসা প্রকাশ করেনি। তবে কি হারিয়ে ফেলার ভয় মানুষকে বেশি আবেগপ্রবণ করে তোলে? কিন্তু এখন এই ভালোবাসার কোনো মূল্য নেই টিনার কাছে। যদিও আরিয়ান
ডিভোর্সের কথা তুলেছে, কিন্তু তৃণা চায় না তার নামের পাশে বিচ্ছেদ শব্দটা বসুক। আর যদি বিচ্ছেদ হয়ও, তবে কি সে তৌহিদের কাছে ফিরে যেতে পারবে? সমাজ কি তাকে সেই চোখে দেখবে? নিজের দুর্বলতা ঢাকতে তৃণা গলাটা যথাসম্ভব কঠোর করে বলল, এসব ছেলে মানুষই এবার বন্ধ করুন। আপনি যাই বলেন না কেন, বাস্তবে এটাই যে আমি এখন আরিয়ান মির্জার স্ত্রী। তৌহিদ হাহাকার করে বলে উঠল, আমি জানি ওর সাথে তোমার সম্পর্ক একদমই ভালো নেই টিনা। তুমি ভালো নেই আমি জানি। না, আপনি ভুল জানেন। আমি সকালেই গোসল করে পবিত্র হয়েছি। চোখ বন্ধ করে বুক ফাটা এক মিথ্যে বলে দিল তৃণা। সে চাইল তৌহিদ তাকে ঘৃণা করুক, অন্তত ঘৃণার আড়ালে হলেও তৌহিদ এই মায়া থেকে মুক্তি পাক। ওপাশে তৌহিদের কথা যেন গলায় আটকে গেল। তার কণ্ঠস্বর দ্বিগুণ ভারী শোনালো। এতটা পাষাণ কি করে হলে ত্রিনা? একবারও আমার কথা ভাবলে না? বাব্বা, স্বামীর সাথে দেখি ভালোই সুখে আছো আমাকে কাটিয়ে। ঠিক আছে, তুমি সুখে থাকো, তবে আমি তোমাকে আমৃত্যু ভালোবেসে যাব। তৃণার গলা ভেঙে আসছে। সে আর কথা না বাড়িয়ে ফোনটা কেটে দিল এবং তৌহিদের নাম্বারটা ব্লক লিস্টে পাঠিয়ে দিল। এছাড়া আর কোনো উপায় ছিল না। যতবার তৌহিদের করুণ কণ্ঠ সে শুনবে, ততবার সে ভেঙে পড়বে। ফোনটা বুকের সাথে চেপে ধরে ওখানে বসে পড়ল সে। হৃদয়ের ভেতর থেকে কান্নারা দলা পাকিয়ে আসলেও সে তা গিলে ফেলল। প্রথম প্রেম কি এত সহজে ভোলা যায়? তৌহিদই তো ছিল তার জীবনের প্রথম অরণ্য, প্রথম বসন্ত। হঠাৎ কারো পায়ের শব্দ পেয়ে তৃণা তড়িঘড়ি করে চোখের জল মুছে স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো। পেছনে ফিরে দেখলো আরিয়ান দাঁড়িয়ে। আরিয়ান তীক্ষ্ণ নজরে তৃণার লাল হয়ে থাকা চোখের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, কাঁদছিলে নাকি? তৃণা জোর করে মুখে একটা হাসি ফুটিয়ে বলল, কই না তো। আরিয়ান আর কথা বাড়ালো না। বিছানায় বসতে বসতে গম্ভীর গলায় বলল, আজ সন্ধ্যা একটা পার্টি আছে, সেখানে আমার সাথে তোমাকেও যেতে হবে। তৃণা অবাক হয়ে বলল, পার্টি? অসম্ভব। আমি ওসব পার্টি টার্টিতে যাই না। আরিয়ানের বিরক্তি ফুটে উঠল চেহারায়। আরে, এটা আমার বন্ধুর বিবাহ বার্ষিকীর ঘরোয়া অনুষ্ঠান, কোনো ডিস্কো পার্টি নয়। তৃণা জানালার দিকে তাকিয়ে বলল, আপনি একাই যান না, সমস্যা কি? আমি তো যাবই, কিন্তু আমার বন্ধু রৌনক জেদ ধরেছে তোমাকে সাথে নিতে হবে, তাই তোমাকেও যেতে হচ্ছে। তৃণা আলমারি থেকে শাড়ি গোছাতে গোছাতে নিচু স্বরে বলল, আমি গিয়ে কি করব? আপনার লজ্জা করবে না আমার মতো একটা কালো মেয়েকে সবার সামনে স্ত্রী হিসেবে পরিচয় দিতে? আরিয়ানের বিরক্তি এবার চরম পর্যায়ে পৌঁছালো। সে খাট থেকে উঠে দাঁড়িয়ে বলল, প্রথমত, তুমি কালো নাও, আর দ্বিতীয়ত, তোমাকে নিয়ে যাওয়ার খুব একটা শখ আমারও নেই। বন্ধুর জোরে জোরুতে যেতে হচ্ছে, না যেতে চাইলে বলো, আমি একই ম্যানেজ করে নেব। তৃণা কিছুক্ষণ চুপ থেকে ভাবলো, তারপর শান্ত গলায় বলল, আচ্ছা, আমি যাব। সন্ধ্যার আবছা আলোয় বাড়ি থেকে বের হওয়ার প্রস্তুতি চলল। আরিয়ান অনেকক্ষণ ধরে নিচে সোফায় বসে বিরক্তি নিয়ে অপেক্ষা করছে। মনে মনে গজগজ করছে আরিয়ান, মেয়ে মানুষের কেন যে সাজগোজ করতে এত সময় লাগে। বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে সে। ঠিক যখন রাগে আবারও ডাক দিতে যাবে, তখনই সিঁড়ি দিয়ে তৃণাকে নামতে দেখলো। পরনে একটা হালকা সিল্কের শাড়ি। তবে তৃণা জুতা জোড়া পায়ে না দিয়ে হাতে নিয়ে নামছে। সাথে নৌশিয়ার মৃত্যুও আছে। বোঝা যাচ্ছে দুজন মিলে মনের মতো করে সাজিয়েছে তৃণাকে। তৃণা বরাবরই হাই হিল পরতে অপছন্দ করে, কারণ এতে তার হাঁটতে ভীষণ অসুবিধা হয়। আরিয়ান তৃণার হাতে জুতো দেখে বিরক্তি সামলাতে পারল না। ধমকের সুরে বলে উঠল, জুতো কি মানুষ হাতে নিয়ে হাঁটে? এটা কেমন আচরণ? তৃণা কিছুটা লজ্জিত হয়ে বলল, আসলে হাই হিল পরে সিঁড়ি থেকে নামতে খুব ভয় লাগছিল, তাই। কোনো সমস্যা হবে না, জুতো পায়ে দাও। আর যদি ঠিকঠাক না চলতে পারো, তবে আমার সাথে যাওয়ার প্রয়োজন নেই। আরিয়ানের গলায় কাঠিন্য। আরিয়ানের কড়া ধমকে তৃণা তড়িঘড়ি করে জুতো জোড়া পায়ে গলিয়ে নিল। কিন্তু ওই হিল জুতোয় তার হাঁটাচলা কেমন যেন আঁকাবাঁকা হয়ে যাচ্ছে। নৌশি পরিস্থিতি সামাল দিতে বলল, দাদা ভাই, তুমি শুধু শুধুই বৌমনিকে ধমকাচ্ছ। একবার তাকিয়ে দেখো তো, ওকে কত সুন্দর লাগছে। আরিয়ান ভ্রুক্ষেপহীনভাবে বলল, তোরাই দেখ, আমার সময় নেই। বলেই সে হনহন করে মেন দরজা দিয়ে বেরিয়ে গেল। নৌশি আর মিতু মিলে সাবধানে তৃণাকে গাড়িতে বসিয়ে দিয়ে এলো। আরিয়ান গাড়ি স্টার্ট দিয়ে নিচু স্বরে বলল, সিট বেল্টটা লাগিয়ে নাও। তৃণা কোনো কথা না বাড়িয়ে শান্তভাবে বেল্ট লাগালো। গাড়ি চলছে সন্ধ্যার ব্যস্ত রাস্তা দিয়ে। জানালার কাচ নামানো থাকায় বাড়ির ঠান্ডা বাতাস এসে তৃণার অবাধ্য চুলগুলোকে উড়িয়ে দিচ্ছে। গাড়ি চললে তৃণার চোখে রাজ্যের ঘুম নামে। গন্তব্য কতদূর জানা নেই। শুধু দেখলো পাশে বসে থাকা মানুষটা পাথর মুখ করে গাড়ি চালাচ্ছে। ক্লান্তি আর বাতাসের দোলায় তৃণা একটা বড় করে হাই তুলল। কিছুক্ষণ পর আরিয়ানের গাড়িটা
রৌনকদের বাংলোর সামনে গিয়ে থামলো। আরিয়ান গাড়ি থামিয়ে পাশে সিটে তাকাতেই দেখলো ট্রিনা গভীর ঘুমে আচ্ছন্ন। সিটে মাথা হেলান দিয়ে সে নিশ্চিন্তে ঘুমাচ্ছে, মুখটা একদিকে কিছুটা বেঁকে আছে। হঠাৎ করে আরিয়ানের দৃষ্টি থমকে গেল ট্রিনার নিষ্পাপ আর শান্ত মুখটার দিকে। আজ যেন প্রথমবার আরিয়ান খুব গভীর মনোযোগ দিয়ে ট্রিনার মুখটা দেখলো। মেকআপের সামান্য ছোঁয়ায় মেয়েটাকে কেমন মায়াবী লাগছে। এক মুহূর্তের জন্য আরিয়ানের মনের কোথাও একটা সূক্ষ্ম ঢেউ খেলে গেল, কিন্তু পরক্ষণে নিজেকে সামলে নিয়ে মুখ ঘুরিয়ে নিল। সে ধীর গলায় ডাকলো, ট্রিনা, শুনছো? আমরা পৌঁছে গেছি। ট্রিনার কোনো সারা শব্দ নেই। আরিয়ান এবার কোনো উপায় না পেয়ে ট্রিনার কাঁধে আলতো করে একটা ধাক্কা দিল। ধাক্কাটা লাগা মাত্রই ট্রিনা আঁতকে উঠে চোখ খুলল। মেয়েটার চোখে মুখে একরাশ আতঙ্ক, যেন কোনো দুঃস্বপ্ন দেখছিল। ভালো করে আরিয়ানকে দেখার পর সে লম্বা একটা শ্বাস ফেলে নিজেকে শান্ত করলো। আরিয়ান বুঝতে পারল না এভাবে অহেতুক কেঁপে ওঠার কারণ কি। সে আবারও বলল, আমরা পৌঁছে গেছি, এবার নামো দয়া করে। বলেই আরিয়ান গাড়ি থেকে নেমে পড়ল। ট্রিনা গাড়ি থেকে নামতে গিয়ে টের পেল হাই হিলগুলো যেন আজও পরম শত্রু। আরিয়ান কয়েক কদম সামনে এগিয়ে পেছনে তাকিয়ে দেখলো ট্রিনা টলমলে পায়ে কোনো মতে ব্যালেন্স রাখার চেষ্টা করে অদ্ভুতভাবে হেঁটে আসছে। ট্রিনা টাল সামলাতে না পেরে সামনের দিকে পড়ে যেতে নিলেই আরিয়ান বিদ্যুৎ বেগে তাকে আগলে ধরল। মুহূর্তের জন্য দুজনার চোখাচোখি হলো। এক আশ্চর্য স্তব্ধতা নেমে এলো সেখানে। পরক্ষণে দুজনেই অস্বস্তিতে চোখ সরিয়ে নিল। আরিয়ানের বিরক্তি যেন সব সীমা ছাড়িয়ে গেল। সে দাঁতে দাঁত চেপে চাপা কণ্ঠে বলল, আমার মান সম্মান কি আজ রাস্তায় ধুলে মিশিয়ে ছাড়বে? এই নাও, আমার হাত ধরো, হাত ধরেই হাঁটো। বলেই আরিয়ান নিজে শক্তপোক্ত হাতটা বাড়িয়ে দিল। ট্রিনা কয়েক সেকেন্ড বাক্যহীন হয়ে দাঁড়িয়ে থেকে অভিমানে বলল, না, দরকার নেই, আমি একাই যেতে পারবো। আরিয়ান ভাবলেশীন কণ্ঠে জবাব দিল। ওকে, ইয়োর উইশ। বলেই আরিয়ান আবারও হাঁটতে শুরু করলো। জেদ করতে গিয়ে ট্রিনা এক কদম পা ফেলতেই আবারও পা মুচকে পড়ে যাওয়ার উপক্রম হলো। ভারসাম্য রক্ষা করতে সে সামনে থাকা আরিয়ানকে খপ করে ধরল, কিন্তু উত্তেজনায় হাতটা আরিয়ানের পেটের উপর গিয়ে পড়ল। আরিয়ান ট্রিনার হাত নিজের পেটের উপর দেখে এক চিলতে বাঁকা হাসি হাসলো। ব্যঙ্গ করে বলল, ধরতে বললাম হাত, আর তুমি তো দেখছি সরাসরি আমার পেট চেপে ধরেছ। বলি কি মেয়ে, এত নির্লজ্জ হওয়া কি ভালো? তোমার লাজ লজ্জা না থাকতে পারে, আমার কিন্তু একটু আছে। ট্রিনা ভ্রু কুচকে আরিয়ানের দিকে তাকালো। এই লোকটাকে সে কিছুতেই বুঝে উঠতে পারে না। গিরগিটির মতো রং বদলায় সে। এইমাত্র ভীষণ রাগ দেখাচ্ছিল, আর এখন তার সাথে ঠাট্টা করছে। ট্রিনা আর তর্কে গেল না। দ্রুত আরিয়ানের পেটের উপর থেকে হাত সরিয়ে নিয়ে তার শক্ত হাতটা আঁকড়ে ধরল। ভেতরে পা রাখতে রনক উচ্ছ্বসিত হয়ে এগিয়ে এলো এবং আরিয়ানকে জড়িয়ে ধরল। বন্ধুদের চিরচেনা সেই খুনসুটি আর কুশল বিনিময় শেষে রৌনকের দৃষ্টি পড়ল ট্রিনার উপর। সে একটু কৌতুক মাখা হাসিতে আরিয়ানকে জিজ্ঞাসা করল, ইনি কি তোর স্ত্রী? আরিয়ান খুব নিচু স্বরে বলে সায় দিল। রৌনক অমায়িক একটা হাসি দিয়ে ট্রিনার দিকে হাত বাড়িয়ে দিল হ্যান্ডশেক করার জন্যে। কিন্তু ট্রিনা হাত বাড়ানো তো দূরের কথা, সে উল্টো আরিয়ানের হাতটারও শক্ত করে আঁকড়ে ধরল। ট্রিনার আঙ্গুলগুলো কাঁপছে। আরিয়ান কিছুটা অবাক হয়ে ট্রিনার দিকে তাকালো। সে দেখল ট্রিনার চোখে মুখে স্পষ্ট ভয়ের ছাপ। এই ঝলমলে আলো আর মানুষের ভিড়ে মেয়েটা কেন জানি কুঁকড়ে যাচ্ছে। আরিয়ান ঠিক বুঝে উঠতে পারল না এটা কি স্রেফ সামাজিক জড়তা নাকি অন্য কিছু। আরিয়ান পরিস্থিতি স্বাভাবিক করতে দ্রুত বলল, তোর বউয়ের সাথে আলাপ করে দিবি না রৌনক? রওনাক হাসলো এবং তার স্ত্রী নিধির সাথে পরিচয় করে দিল। নিধি বেশ চটপটে এবং আধুনিক মনস্ক মেয়ে। সে ট্রিনার সাথে মিষ্টি করে কথা বলার চেষ্টা করলো। কিছুক্ষণ পর ট্রিনা ভিড় থেকে একটু দূরে কোনার একটা টেবিলে গিয়ে বসলো। চারিদিকের উচ্চস্বরে মিউজিক, ঝলমলে সোডিয়াম আলো আর অচেনা মানুষদের অহেতুক হাসাহাসি সবকিছুই ট্রিনার কাছে প্রচন্ড অস্বস্তিকর লাগছে। আরিয়ান, রৌনক আর নিধি দাঁড়িয়ে কথা বলছিল। হঠাৎ নিধি ট্রিনার দিকে তাকিয়ে আরিয়ানের উদ্দেশ্যে বলল, আরিয়ান, ইউ আর রিয়েলি এ লাকি ম্যান। তোমার ওয়াইফ ভীষণ মিষ্টি একটা মেয়ে। জানো তো, মানুষ শুধু ফর্সা হলে সুন্দর হয় না, ট্রিনা সামলা হতে পারে, কিন্তু ওর মুখে অদ্ভুত একটা মায়া আর জাদু আছে। আমি মেয়ে হয়েও ওর দিক থেকে চোখ ফেরাতে পারছি না। নিধির কথা শুনে আরিয়ান কিছুটা অবাক হয়ে ট্রিনার দিকে তাকালো। দূরে একাকী বসে থাকা ট্রিনা তখন অস্বস্তিতে নিজের এক হাতের নখ অন্য হাত দিয়ে খুঁড়ছে। দৃষ্টি তার মেঝের দিকে নিবদ্ধ। আরিয়ান এবার চারপাশটা একটু ভালো করে লক্ষ্য করলো। সে দেখলো পার্টির বেশ কয়েকজন পুরুষ আর চোখে ট্রিনার দিকে তাকাচ্ছে। আরিয়ান এর আগে কখনো ট্রিনার চেহারা নিয়ে এতটা ভাবেনি। আজই প্রথম সে দূর থেকে মেয়েটাকে পা থেকে মাথা পর্যন্ত খুঁটিয়ে পরখ করলো। আরিয়ানের মনের গহীনেও একটা কণ্ঠস্বর প্রতিধ্বনি হয়ে উঠল, হ্যাঁ, মেয়েটার শান্ত শ্যামল চেহারায় আসলে এক সম্মোহনী জাদু আছে। ঠিক তখনই একটা ছেলে এসে বেশ সাবলীল ভঙ্গিতে সোজা ট্রিনার টেবিলের সামনে চেয়ারটায় বসলো। ট্রিনা ভীষণ হকচকিয়ে গেল এবং ভয়ার্ত চোখে ছেলেটার দিকে তাকালো। ছেলেটা একগাল হাসি নিয়ে জিজ্ঞাসা করলো, হ্যালো,
হোয়াট ইজ ইয়োর নেম? টিনা এতটাই ঘাবড়ে গেছে যে তার কণ্ঠস্বর কাঁপতে শুরু করলো। সে কোনো মতে তোতলামি করে বলল, ট্রিনা, ট্রিনা হাওলাদার। ছেলেটা যখন আরো কিছু বলার জন্য মুখ খুলতে যাবে ঠিক তখনই আরিয়ান এসে পেছন থেকে শক্ত হাতে ছেলেটার কাঁধে চাপ দিল। আরিয়ানের স্পর্শে ছেলেটা কিছুটা বিরক্ত হয়ে ঘুরে তাকিয়ে বলল, হোয়াটস প্রবলেম? আরিয়ান তার মুখে সেই চেনা গম্ভীর শীতল হাসিটা ধরে রেখে জবাব দিল, নো প্রবলেম, শি ইজ মাই ওয়াইফ, সো। আরিয়ানের কথা ধরনে ছেলেটা বুঝে গেল আর এগুলে বিপদ আছে। সে অপ্রস্তুত হয়ে তড়িঘড়ি করে বলল, ওহ, আই এম সরি, আমি ভেবেছিলাম শি ইজ সিঙ্গেল। কথাটা বলে ছেলেটা দ্রুত সেখান থেকে সরে গেল। আরিয়ান ট্রিনার দিকে তাকালো। ট্রিনা তখনও থরথর করে কাঁপছে। আরিয়ান বিস্ময় নিয়ে ট্রিনার দিকে তাকালো। কি হচ্ছে তৃণা? এমন কুকড়ে যাচ্ছ কেন? এটুকুতে ভয় পাওয়ার কি আছে? ট্রিনা আরিয়ানের চোখের দিকে তাকাতে পারল না। ধরা গলায় মিনতি করে বলল, প্লিজ চলুন বাড়ি ফিরে যাই, আমার এখানে এক মুহূর্ত ভালো লাগছে না আর। আরিয়ান ভ্রুকুচকে বিরক্তি প্রকাশ করলো। এখনই? আরে বল, অনুষ্ঠান তো এখনই শুরু হলো না। প্লিজ। ট্রিনার কণ্ঠস্বর এতটাই করুণ শোনালো যে আরিয়ানের কঠিন মনটা মুহূর্তেই নরম হয়ে এলো। সে আর দ্বিরুক্তি না করে বলল, আরিয়ান রৌনককে নানা রকম বাহানা দিয়ে পার্টি থেকে দ্রুত বেরিয়ে গেল। সে ড্রাইভিং সিটে বসে গম্ভীর মুখে গাড়ি স্টার্ট দিল। ট্রিনা জানালার ওপাশে অন্ধকার রাস্তার দিকে তাকিয়ে নিঃশব্দে বসে রইল। আজ রাস্তাঘাট প্রতিদিনের তুলনায় বেশ ফাঁকা, যানজট নেই বললেই চলে। অনেকটা পথ যাওয়ার পর হঠাৎ একটা ঝাঁকুনি দিয়ে গাড়িটা মাঝ রাস্তায় থেমে গেল। ট্রিনা অপ্রস্তুত হয়ে সামনের দিকে ঝুঁকে পড়ল। আরিয়ানের কপালে ভাঁজ আরো গভীর হলো। সে কোনো উত্তর না দিয়ে গাড়ি থেকে নেমে ইঞ্জিন চেক করতে শুরু করলো। কিছুক্ষণ দেখার পর সে বুঝতে পারলো ইঞ্জিনে বড় কোনো সমস্যা হয়েছে, যা এখনই সারানো সম্ভব নয়। মেজাজ হারিয়ে আরিয়ান গাড়িতে সজোরে একটা লাথি বসলো, যার ফলস্বরূপ ব্যথায় সে নিজেই কুঁকড়ে উঠল। ট্রিনা গাড়ি থেকে নেমে ধীর পায়ে আরিয়ানের পাশে এসে দাঁড়ালো। আরিয়ান ব্যথাতুর গলায় বলল, গাড়িতে মেকানিক্যাল প্রবলেম হয়েছে, এখান থেকে কিছুটা রাস্তা আমাদের হেঁটে যেতে হবে। কপাল ভালো থাকলে সামনে হয়তো কোনো রিক্সা বা গাড়ি পাওয়া যেতে পারে। রাস্তাটা একদম জনমানব শূন্য। দু একটা গাড়ি পাশ দিয়ে শোষ করে বেরিয়ে যাচ্ছে, কিন্তু এই নির্জন রাতে বিপদের ঝুঁকি নিয়ে কেউ সাহায্যের জন্য থামাবে না, সেটা আরিয়ান ভালো করেই জানে। নিরুপায় হয়ে তারা হাঁটতে শুরু করলো। আকাশের অবস্থা ক্রমেই খারাপ হচ্ছে। মেঘের গর্জনের সাথে বিদ্যুতের তীব্র ঝিলিক চারিপাশটা কাঁপিয়ে দিচ্ছে। ট্রিনা হিল জুতা জোড়া হাতে নিয়ে প্রায় দৌড়ানোর মতো করে হাঁটছে। তার চোখে মুখে স্পষ্ট ভীতি। ট্রিনা কাপা গলায় বলল, মনে হয় বৃষ্টি আসবে, প্লিজ একটু তাড়াতাড়ি চলুন। আরিয়ান ভ্রুকুচকে ট্রিনার দিকে তাকিয়ে হালকা চালে বলল, আসুক বৃষ্টি। তো হয়েছেটা কি? বৃষ্টিতে ভিজতে তো আমার ভালোই লাগে। ট্রিনা প্রায় আর্তনাদ করে উঠল। প্লিজ অমন বলবেন না, আমার বৃষ্টিতে বড্ড ভয় লাগে। আরিয়ানের কাছে পুরো ব্যাপারটা অদ্ভুত লাগছিল। বৃষ্টি তো রোমান্টিক হওয়ার কথা, সেখানে বৃষ্টি দেখে কিভাবে মৃত্যু ভয়ে কুঁকড়ে যেতে পারে এটা তার কল্পনারও বাইরে ছিল। কিন্তু ভাবতে ভাবতে আকাশ চিরে মেঘের গর্জন শুরু হলো। চোখের পলকে মুষলধারে বৃষ্টি নেমে ট্রিনা আর আরিয়ানকে ভিজিয়ে একাকার করে দিল। ট্রিনা বৃষ্টির শব্দে নিজের কান দুটো চেপে ধরল। তার মনে হচ্ছিল চারিপাশে অন্ধকার, আর এই বৃষ্টির শব্দ তাকে গ্রাস করে নিচ্ছে। তার মনে হচ্ছে এক বিষাক্ত কালো হাত যেন তাকে অন্ধকারের অতলে টেনে নিয়ে যাচ্ছে। আরিয়ান ট্রিনার অস্বাভাবিক অবস্থা দেখে আটকে উঠল। সে বৃষ্টির শব্দ ছাপিয়ে চিৎকার করে জিজ্ঞাসা করল, কি হয়েছে তৃণা? আর ইউ ওকে? ট্রিনা কোনো উত্তর দিতে পারল না। সে হিতাহিত জ্ঞান হারিয়ে আচমকা আরিয়ানকে জড়িয়ে ধরল। কান্নায় ভেঙে পড়ল মেয়েটা। বৃষ্টির শব্দের সাথে পাল্লা দিয়ে সে বলতে লাগলো, প্লিজ আমায় বাঁচান। আরিয়ান প্রথমে ভেবাচাকা খেয়ে গিয়েছিল। সে চেয়েছিল ট্রিনাকে নিজের থেকে দূরে সরাতে, কিন্তু ট্রিনার শরীরে তীব্র কম্পন অনুভব করে সে স্থির হয়ে গেল। ট্রিনা এমনভাবে আরিয়ানকে আঁকড়ে ধরেছে যেন এই বিশাল পৃথিবীতে আরিয়ানই তার শেষ আশ্রয়। কিছুক্ষণ পর আরিয়ান অনুভব করলো ট্রিনার সে প্রচণ্ড কাঁপুনি হঠাৎ থেমে গেছে। সে নিচু হয়ে ট্রিনার মুখের দিকে তাকাতেই দেখলো মেয়েটার চোখ দুটো শক্ত করে বন্ধ করা, শরীরটা একদম এলিয়ে পড়েছে। আরিয়ান কয়েকবার ডাকলো, তৃণা, তৃণা শোনো, কিন্তু কোনো সারা শব্দ নেই। ট্রিনা জ্ঞান হারিয়ে ফেলেছে। জনমানব শূন্য এই অন্ধকার রাস্তায় আরিয়ান একা। দূরে কোনো গাড়ির চিহ্ন নেই। সে আর সময় নষ্ট না করে ট্রিনাকে দুই হাতে পাজাগুলা করে কোলে তুলে নিল। বৃষ্টির ঝাপটায় ট্রিনার ভেজা চুলগুলো আরিয়ানের মুখে এসে পড়ছে। ট্রিনা এমনিতেই খুব ছিপছিপে গরমে, তাই তাকে কোলে নিয়ে হাঁটতে আরিয়ানের খুব একটা কষ্ট হলো না। আরিয়ান বৃষ্টির মাঝে হাঁটতে হাঁটতে একবার ট্রিনার ম্লান মুখটার দিকে তাকালো। যে মেয়েটাকে সে অবহেলা করতো, আজ সেই মেয়েটা তার বুকেই নিথর হয়ে পড়ে আছে। আরিয়ানের বুকের ভেতরটা হঠাৎ কেমন যেন হাহাকার করে উঠল। ঝড় বৃষ্টির গভীর রাতে চারিপাশটা একদম ঘুটঘুটে অন্ধকার। রাস্তার সোডিয়ামের আলোগুলো অনেক দূরে দূরে।
যা অন্ধকারের বুক চিরে খুব সামান্যই আলো ছড়াতে পারছে। সেই ম্লান আলোতে পথ চলা প্রায় অসম্ভব। আরিয়ান দিশেহারা বোধ করছে টিনাকে এই অবস্থায় কোলে নিয়ে সে এখন কোথায় যাবে। এরই মধ্যে দেখলো একটা গাড়ি দ্রুত গতিতে ধেয়ে আসছে। আরিয়ান চিৎকার করে গাড়িটাকে থামার ইশারা করলো, কিন্তু ড্রাইভার গতি না কমিয়ে পাশ কাটিয়ে চলে গেল। আরিয়ান তিক্ত মনে বুঝলো এই বিপদে কেউ অপরিচিত কারোর জন্য ঝুঁকি নিবে না। এটাই বর্তমানে নিষ্ঠুর বাস্তবতা। অনেকটা পথ টিনাকে কোলে নিয়ে হাঁটলেও এখনো কোনো লোকালয় বা নিরাপদ আশ্রয়ের দেখা পায়নি সে। এই রাস্তাটাও তার খুব একটা পরিচিত নয়। আরও কিছুটা পথ এগিয়ে আরিয়ান একটা পুরনো পরিত্যক্ত কুঁড়ে ঘর দেখতে পেল। ঘরটার চালের এক পাশে ভেঙে ঝুলে আছে। নিরুপায় হয়ে আরিয়ান কোনো চিন্তা না করে ভেতরে ঢুকে পড়ল। বাইরে থেকে ঘরটা যতটা জীর্ণ মনে হয়েছিল, ভেতরের অবস্থা ততটাও খারাপ নয়। অন্তত বৃষ্টির ছাট থেকে বাঁচার মতো মাথা গোজার ঠাঁই আছে। দেয়ালের সাথে একটা পুরনো মাদুর দাঁড় করানো। নিচের দিকে তাকিয়ে আরিয়ান দেখল কিছু তাস আর সিগারেটের অবশিষ্টাংশ পড়ে আছে। তার বুঝতে বাকি রইল না যে এখানে নিয়মিত জুয়া আর নেশার আসর বসে। আজ প্রচণ্ড ঝড় বৃষ্টির কারণে হয়তো আড্ডাটা বসেনি, যা তাদের জন্য এক প্রকার আশীর্বাদই বটে। আরিয়ান খুব সাবধানে টিনাকে দেয়ালের সাথে ঠেস দিয়ে বসালো। টিনার ম্লান মুখটা ভিজে একদম ফ্যাকাশে হয়ে গেছে। মেয়েটা এখনও চোখ দুটো শক্ত করে বন্ধ করে আছে, যেন কোনো গভীর যন্ত্রণার ঘোরে সে আচ্ছন্ন। ভেজা চুলগুলো লেপ্টে আছে কপালে আর গালের পাশে। আরিয়ান অস্থির হয়ে টিনার কপালে হাত রাখলো। মেয়েটার শরীর বরফের মতো ঠান্ডা হয়ে আসছে। আরিয়ান টিনার মুখে লেপ্টে থাকা চুলগুলো ধীর হাতে স্লাইড করে দিল। অচেতন থাকা অবস্থায় টিনার ঠোঁট দুটো অবিরত কাঁপছে। বৃষ্টির জলে ভেজা ওর নাক মুখ আর ওই কম্পিত ওষ্ঠাধর সব মিলে এক অদ্ভুত বিষণ্ণ সৌন্দর্য ঠিকরে বেরোচ্ছে। আরিয়ান আর টিনার মাঝে এখন এক হাত জায়গাও ফাঁকা নেই। নিস্তব্ধ জীর্ণ কুড়ে ঘরে বৃষ্টির শব্দের মাঝে আরিয়ান এক ধ্যানে টিনার মুখমণ্ডলের দিকে তাকিয়ে রইল। টিনার সিল্কের শাড়িটা ভিজে গিয়ে শরীরের সাথে লেপ্টে আছে। আরিয়ানের নজর একবার সেদিকে যেতে এক অজানা অস্বস্তিতে সে দ্রুত চোখ সরিয়ে নিল। এই কনকনে ঠান্ডায় মেয়েটাকে বাঁচানো দরকার। আশেপাশে গরম কাপড় বা চাদর জাতীয় কিছু খুঁজে না পেয়ে আরিয়ান নিজের পরনের কোটটা খুলে খুব সাবধানে টিনার শরীরের উপর জড়িয়ে দিল। টিনার কম্পন কমছে না, বরং ঠান্ডায় সে আরো বেশি কুঁকড়ে যাচ্ছে। এমনিতেই এখন শীতকাল, তার উপর হঠাৎ বৃষ্টি। ঝোড়ো বাতাসের ঝাপটায় বাইরের বৃষ্টির ফোঁটাগুলো ছিটকে ভেতরে ঢুকছিল। আরিয়ান আর কোনো উপায় না দেখে টিনার ঠিক সামনে একটা দেয়াল বা ঢাল হয়ে বসলো, যাতে তার নিজের পিঠে বৃষ্টির ঝাপটা লাগলেও টিনার গায়ে এক ফোঁটা জল না লাগে। পকেট থেকে ফোনটা বের করতে আরিয়ানের মেজাজ বিগড়ে গেল। স্মার্টফোনটা জলে ভিজে পুরোপুরি বন্ধ হয়ে আছে। বারবার পাওয়ার বাটন চেপেও কোনো লাভ হলো না। রাগে আর হতাশায় তার নিজের উপরেই চিৎকার করতে ইচ্ছা করছে। তবুও শেষ চেষ্টার আশায় সে মোবাইলের কাভারটা খুলে নিজের শার্টের শুকনো অংশ দিয়ে সেটা মুছতে শুরু করলো। যদি একবারের জন্য ফোনটা অন হয়, যদি একবার বাড়ির মানুষের সাথে যোগাযোগ করা যায়। বাইরে তখন বজ্রপাতের প্রচণ্ড শব্দ আর অঝোর ধারায় বৃষ্টি। ড্রয়িং রুমের সোফায় বসে আদনান, নৌশি আর মিতুর মধ্যে যেন বিশ্বযুদ্ধ চলছে লুডো খেলা। আদনান ছেলেটা লুডোর চালে এতটাই পটু যে তার চাল দেখে মনে হয় সে কোনো এককালে লুডো সম্রাট ছিল। মিতু আর নৌশি বেচারি নিজেদের হাড় ভাঙা খাটুনি দিয়েও আদনানের একটা গুটি কাটতে পারছে না। জিতার জন্য তারা দুজনে মিলে অনেক ফন্দি ফিকির আর বাটপারি করার চেষ্টা করলো, কিন্তু আদনানের বাজ পাখির মতো নজরের কাছে সব ভেস্তে গেল। খেলার একদম শেষ মুহূর্ত আদনান যখন জিতার আনন্দে একটা ভিক্টোরি স্মাইল দিতে যাবে, ঠিক তখনই নৌশি দেখলো সম্মান বাঁচাতে হলে এখন ডিজিটাল হামলা ছাড়া আর কোনো পথ নেই। সে ঝটপট নিজের মোবাইলটা হাতে নিল আর 1 সেকেন্ডের মধ্যে গেমটাই ডিলিট করে দিল। আদনান হাঁ করে তাকিয়ে রইল, তারপর দাঁত কিরমিরিয়ে বলল, কিরে না দানা বাচ্চা, গেম ডিলিট করলি কেন? আমি তো জিতেই গিয়েছিলাম। নৌশি একদম ইনোসেন্ট একটা ভাব নিয়ে কাঁধ উঁচিয়ে বলল, আমার মোবাইল, আমার মেমোরি, আমি গেম রাখবো নাকি ডিলিট করব তাতে তোর কি? মিতু পাশে বসে কপালে হাত দিয়ে একটা লম্বা দীর্ঘশ্বাস ছাড়লো। বিড়বিড় করে বলল, শুরু হয়ে গেল আবার টম এন্ড জেরির শো। ঠিক তখনই রাহি বেগম মিতুকে ডাক দিলেন। মিতু উঠে যাওয়ার সময় সাবধান করে দিয়ে গেল, খবরদার একদম ঝগড়া করবি না বলে দিলাম। কিন্তু তারা কি আর সেই কথা শোনার পাত্র? মিতু আড়াল হতেই আদনান তাচ্ছিল্যের সুরে টিপ্পনি কাটল, বুঝেছি রে, যখনই দেখলি ভরাডুবি নিশ্চিত তখনই লেজ গুটিয়ে গেম ডিলিট করে দিলে। হারু পাটি কোথাকার। নৌশি বলে উঠল, হ্যাঁ করেছি, তাতে তোর কি? আদনান এবার একটু শরীর ঝাঁকিয়ে ব্যঙ্গাত্মক সুরে গান গাওয়ার মতো করে বলল, তাতে তোর কি? তাতে তোর কি? এ এক ডায়লগ ছাড়া তুই কি আর নতুন কিছু পারিস না? ও আচ্ছা, ভুলে গিয়েছিলাম, শুনলাম এবার পরীক্ষায় নাকি বিশাল এক রসগোল্লা দিয়ে ফেল করেছিস। নৌশি এবার সত্যি যেন আকাশ থেকে পড়ল। চোখ দুটো রসগোল্লার মতো বড় বড় করে সে আদনানের দিকে তাকিয়ে রইল।
এই গোপন খবরটা সে সিন্দুকের মতো মনের ভেতরে তালা মেরে রেখেছিল। আদনান এই খবর উদ্ধার করলো কিভাবে? নৌশি ঢোক গিলে জিজ্ঞাসা করলো। তুই তুই কিভাবে জানলি? আদনান সোফায় পা তুলে জাকিয়ে বসে বলল, হাজার হোক তোর বড় ভাই, আমার নেটওয়ার্ক অনেক শক্তিশালী। এখন বল, গিয়ে সবাইকে অ্যানাউন্স করে দিই। ব্রেকিং নিউজ, নৌশি ম্যাডাম পরীক্ষার ডাব্বা মেরেছেন। নৌশি এবার একদম লাইনে চলে এলো। সে মিনমিন করে বলল, না না, প্লিজ কাউকে বলিস না। আম্মু জানলে আমার জানাজা পড়িয়ে দেবে। আদনান মনে মনে এক শয়তানি হাসি হাসলো। নৌশি আঙ্গুলের নখ করতে করতে আপন মনে বিড়বিড় শুরু করলো। ধুর, এসব পড়াশোনা আমার দ্বারা হবে না। এই পড়াশোনা করে মাথা নষ্ট করার চেয়ে বিয়ে করে স্বামীর সেবা করা অনেক শান্তির কাজ। ইস, কবে যে বিয়েটা হবে আর আমি এই পড়ার নরক থেকে উদ্ধার হব। কথাটা বলতে বলতে নৌশি গালে হাত দিয়ে কল্পনায় হারিয়ে গেল। নৌশির বিয়ের শখ দেখে আদনান অট্টহাসিতে ফেটে পড়ল। হাসি থামিয়ে চোখ সরু করে বলল, এখনই বিয়ের চিন্তা? আগে গিয়ে নিজে ঘরটা চেক করে আয়। বিছানায় তোর ছোটবেলার হিসুর গন্ধ এখনও ঠিক মতো যায়নি। নাক টিপলে দুধ বের হবে, আর মেয়ে কিনা এখনই বরের সেবা করার স্বপ্ন দেখছে, নাদানে বাচ্চা। নৌশি রাগে একদম লাল হয়ে গেল। দাঁতে দাঁত চেপে গড়গড় করে বলল, আদুর বাচ্চা, তুই কি আমাকে শান্তি দিবি না? আদনান সেসব রাগকে তোয়াক্কাই করল না। সে উল্টো আরো এক কাঠি বাড়িয়ে বলল, শোন, একটা ঐতিহাসিক কাহিনী। তোর বয়স যখন মাত্র 9 মাস, তখন খুব আহ্লাদ করে কোলে নিয়ে একটু আদর করতে গিয়েছে। অমনি তুই পুত করে একদম আমার গায়ে পটি করে দিলে। উফ, সেই কি গন্ধ! আমার শার্টটাই সেদিন জ্বালিয়ে দিতে হয়েছিল। আদনান নাক কুচকে এমন ভাব করলো যেন গন্ধটা এখনো পাচ্ছে। নৌশি আর সহ্য করতে পারল না। সম্মানের একদম দফা রফা হতে দেখে সে ঝাঁপিয়ে পড়ে আদনানের গলা চেপে ধরল। তারপর নিজের সবটুকু শক্তি দিয়ে চিৎকার করে উঠল, আম্মু দেখো, আদু কি বলছে। আদনানও কম যায় না। সে গলা টিপে ধরা অবস্থায় মুখটা বাঁকিয়ে মেয়েলি স্বরে একদম নৌশিকে নকল করে চিৎকার দিল। আম্মু! এরই মাঝে আহাদ মির্জা এসে সোফায় বসলেন। তিনি কিছুই জিজ্ঞাসা করলেন না, কারণ এই বাড়ির দেয়ালে দেয়ালে লেখা আছে যে আদনান আর নৌশির ঝগড়া মানেই কোনো তুচ্ছ বিষয় নিয়ে লঙ্কাকাণ্ড। এটা অনেকটা বৃষ্টির মতো, যখন তখন শুরু হয়। ফারহানা বেগম হন্তদন্ত হয়ে উপর থেকে নিচে নেমে এলেন। রাগে মুখ লাল করে বললেন, কি হয়েছে তোদের দুটার? এভাবে ষাঁড়ের মতো চিল্লাচ্ছিস কেন? পাড়া প্রতিবেশী তো ভাববে বাড়িতে ডাকাত পড়েছে। আদনান সুযোগ পেয়ে ছোট মার কাছে এগিয়ে গেল। খুব ইনোসেন্ট একটা চেহারা বানিয়ে বলল, কি হয়েছে সেটা আমি বলছি তোমায়, ছোট মা। তোমাদের আদরের মেয়েকে আমি ওর সোনালির ছোটবেলার কিছু স্মৃতি মনে করিয়ে দিয়েছিলাম, তাতেই ও রেগে মেগে আগুন হয়ে গেল। নৌশি আবারও দাঁত কিরমির করে তাকালো। মনে মনে ভাবলো, আজ তোকে আমি মেরেই ফেলবো। আহাদ মির্জা এবার একটু কৌতূহলী হয়ে উঠলেন। খবরের কাগজটা সরিয়ে জিজ্ঞাসা করলেন, তা কিরকম স্মৃতিচারণ করেছিস রে আদনান? নৌশি চিৎকার করে সাবধান করে দিল, খবরদার আদুর বাচ্চা, মুখ খুললে তোর কিন্তু খবর আছে। আদনান এবার তার বাবার একদম গা ঘেঁষে বসে বলল, আব্বু, আমি শুধু বলেছি যে ও যখন ছোট ছিল তখন আমার কোলে একবার ফুট করে পটি করে দিয়েছিল। ব্যাস, এই সামান্য সত্যি কথাটা বলতেই ও খেপে লাল হয়ে গেছে। কথাটা শোনা মাত্র আহাদ মির্জা হো হো করে হেসে দিলেন। নৌশি এবার ছোট বাচ্চাদের মতো শরীর ঝাঁকিয়ে কান্না সুরে বলল, চাচু তুমি হাসছো, তুমি আদুর দলে। আহাদ মির্জা হাসি থামিয়ে ঠোঁটে আঙ্গুল দিয়ে মাথা নাড়ালেন, যেন তিনি কিছুই করেননি। ঠিক তখনই আগুনে ঘি ঢালার জন্য এন্ট্রি নিল নৌশির আম্মু রাহি মির্জা। তিনি একগাল হেসে বললেন, আরে ও তো শুধু আদনানের কোলে না, নৌসিনের ছোটবেলায় যার কোলেই যেত তাকেই উপহার দিয়ে দিত। নৌশি এবার দুই কানে হাত দিয়ে মুখ ফুলিয়ে বলে উঠল, হ্যাঁ, সবাই মিলে আমার মান সম্মান একদম ধুয়ে মুছে পানির সাথে মিশিয়ে খেয়ে নাও। আমি আর এ বাড়িতে থাকবোই না। মাইমুনা বেগম হাসতে হাসতে এগিয়ে এলেন। তিনি নৌশিকে আদুরে ঢঙে জড়িয়ে ধরে বললেন, কেন এসব বলছো তোমরা? আমাদের নৌশিটা তো এখন বড় হয়েছে, এভাবে লজ্জা দিচ্ছ কেন? নৌশি মাইমুনা বেগমের বুকে মুখ লুকিয়ে অভিমানী স্বরে বলল, মাইমুনা বেগম নৌশির থুতনিতে আঙ্গুল ছুঁয়ে আদর করে বললেন, আচ্ছা ঠিক আছে, আমি ওকে আজ খুব বকা দিয়ে দেব। আহাদ মির্জা সোফায় পিঠ ঠেকিয়ে ফারহানা বেগমের দিকে তাকিয়ে শান্ত গলায় জিজ্ঞাসা করলেন, আচ্ছা নুসরাত, হঠাৎ কেন কিছুই না বলে হোস্টেলে ফিরে গেলে কেন? ফারহানা বেগম একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, জানি না ভাইজান,
মেয়েটা ইদানিং আবারও কেমন যেন গম্ভীর হয়ে গেছে। আমি অনেকবার জিজ্ঞেস করেছিলাম, কিন্তু প্রতিবারই একই উত্তর, এখানে নাকি তার পড়াশোনায় খুব সমস্যা হচ্ছে। আহাদ মির্জা কিছু একটা বলতে যাচ্ছিলেন, কিন্তু ঠিক তখনই তার পকেটে থাকা মোবাইলটা বেজে উঠল। চোখের চশমাটা নাকের উপর ঠিকঠাক বসে স্ক্রিনের দিকে তাকাতেই দেখলেন আরিয়ানের কল। এই অসময়ে আরিয়ানের ফোন দেখে তিনি কিছুটা অবাক হয়ে বিড়বিড় করলেন। এত রাতে আরিয়ানকে ফোন দিচ্ছে কেন? কলটা রিসিভ করতেই আহাদ মির্জা বললেন, হ্যাঁ আরিয়ান বল, তোরা কি আজ ফিরতে পারবি? বাইরে তো প্রচুর বৃষ্টি হচ্ছে। ওপাশ থেকে আরিয়ান বিস্তারিত সব খুলে বলল। সব শুনে আহাদ মির্জা বেশ চিন্তিত হয়ে পড়লেন। ব্যতিব্যস্ত কণ্ঠে জিজ্ঞাসা করলেন, ট্রিনার শরীর কি খুব বেশি খারাপ? ওপাশ থেকে আরিয়ানের উত্তর শুনে তিনি আবারও বললেন, আচ্ছা ঠিক আছে, আমি এখনই গাড়ি পাঠিয়ে দিচ্ছি, তুই সাবধানে থাক। আরিয়ান কল কেটে দেওয়ার পর ড্রয়িং রুমে সে হাসি খুশি পরিবেশ মুহূর্তে এক থমথমে ভাব নেমে এলো। মাইমুনা বেগম ব্যাকুল হয়ে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে আরিয়ানের? ও ঠিক আছে তো? আহাদ মির্জা সংক্ষেপে জানালেন, আরিয়ানের কিছু হয়নি, আসলে রাস্তায় হঠাৎ ওদের গাড়ি নষ্ট হয়ে গেছে। গাড়ি থেকে নামতেই বৃষ্টির মধ্যে পড়ে যায় ওরা। অনেকক্ষণ বৃষ্টিতে ভেজার কারণে ট্রিনা অসুস্থ হয়ে পড়েছে, জ্ঞান হারিয়েছে মেয়েটা। ঠিক সেই মুহূর্তে ইকবাল মির্জা এবং এনামুল মির্জা অফিস থেকে বাড়ি ফিরলেন। পরিস্থিতির গুরুত্ব বুঝে আহাদ মির্জা আদনানকে উদ্দেশ্য করে বললেন, আদনান, তুমি আর তোমার ছোট চাচ্চু এখনই আরেকটা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ো, আরিয়ানরা রাস্তার মোড়ে আটকে আছে। আহাদ মির্জা দ্রুত আরিয়ানের লোকেশন বুঝিয়ে দিলেন। আদনান আর এনামুল মির্জা আরেক মুহূর্ত সময় নষ্ট না করে বৃষ্টির মাঝে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লেন। অনেকটা সময় পার হয়ে গেল, কিন্তু গাড়ি নিয়ে এখনো কেউ এসে পৌঁছালো না। আরিয়ান ট্রিনা থেকে খানিকটা দূরত্বে বসে অস্থিরভাবে সময় গুনছিল। বৃষ্টির বেগ এখন কিছুটা কমে এসেছে, কিন্তু বাতাসের হিমেল ঝাপটা কমেনি। হঠাৎ আরিয়ান খেয়াল করলো অচেতন ট্রিনা ঠোঁট নাড়িয়ে অস্ফুট স্বরে কিছু বলার চেষ্টা করছে। আরিয়ান উৎসুক হয়ে কান পাতল, কিন্তু বৃষ্টির শব্দের মাঝে কিছু বোঝা যাচ্ছিল না। সে আরো একটু ঝুঁকে ট্রিনার মুখের কাছে কান নিল। খুব ক্ষীণ স্বরে ট্রিনা বারবার বলছে, পানি পানি। ট্রিনার তৃষ্ণার্ত কণ্ঠ শুনে আরিয়ান চিন্তায় পড়ে গেল। এই ভাঙা ঘরে পানি পাবে কোথায়? আকাশের বৃষ্টির পানি এই অসুস্থ শরীরে খাওয়ানো একদমই ঠিক হবে না। আরিয়ান মরিয়া হয়ে দরজার কাছে উকি দিল। ঘরের সামান্য দূরে একটা টিউবওয়েল দেখতে পেল সে। হাতের কাছে পানি আনার মতো কোনো পাত্র না পেয়ে আরিয়ান শেষমেশ নিজের দুই হাতের তালু আজলা করে টিউবওয়েল থেকে পানি ভরে নিয়ে আসলো। তারপর ট্রিনার সামনে হাঁটু গেড়ে বসে খুব সাবধানে তার ঠোঁটে পানির ছোঁয়া দিল। ট্রিনা কয়েক ঢোক পানি পান করতেই তার চোখের পাপড়িগুলো সামান্য কেঁপে উঠল। তবে ট্রিনার শরীর এখনো ভীষণভাবে কাঁপছে। ঠান্ডার তীব্রতায় কাঁপুনিটা এতটাই বেড়েছে যে আরিয়ান আর স্থির থাকতে পারল না। সে নিজের সব দ্বিধা ঝেড়ে ফেলে ট্রিনাকে শক্ত করে জড়িয়ে ধরল। নিজের বুকের উষ্ণতায় তাকে আগলে নিতেই আরিয়ান চমকে উঠল। ট্রিনার শরীর আগুনের মতো গরম। মাত্র কয়েক ঘন্টার বৃষ্টিতে মেয়েটার শরীরে ধুম করে জ্বর চলে এসেছে। ট্রিনার চেতনা সামান্য ফিরেছে। ঘোরের মধ্যে সে বুঝতে পারছে না কার বুকের উষ্ণতায় সে আশ্রয় পেয়েছে। সে যদি স্বাভাবিক থাকতো তবে হয়তো লজ্জায় নিজেকে সরিয়ে নিত, কিন্তু এখন সে নিঃসার। আরিয়ান আরো শক্ত করে নিজের সাথে চেপে ধরল, যাতে জ্বরে পোড়া শরীরটা একটু স্বস্তি পায়। ধীরে ধীরে ট্রিনার তীব্র কম্পনটা কিছুটা থিতিয়ে এলো। আরিয়ানের রাগে গাড়ি রিকোচ্ছে। এতক্ষণ আগে কল দিয়েছে, অথচ এখনো কেউ পৌঁছাতে পারল না। ঠিক সেই মুহূর্তে নিস্তব্ধতা ভেঙে বাইরে গাড়ির হর্নের শব্দ শোনা গেল। গাড়ির হেডলাইটের তীব্র আলো কুড়ে ঘরের ভাঙা চালে এসে পড়ল। বাইরে থেকে আদনানের উচ্চস্বর শোনা গেল, ভাইয়া ভেতরে আসো তোমরা। আরিয়ান যেন প্রাণ ফিরে পেল। সে সজোরে উত্তর দিল। এনামুল মির্জা আর আদনান তড়িঘড়ি করে ঘরের ভিতর প্রবেশ করলো। তাদের দেখে আরিয়ান রাগ কিশোরে ফেটে পড়ল। এনামুল মির্জা আরিয়ানের কাঁধে হাত রেখে শান্ত করার ভঙ্গিতে বললেন, শান্ত আরিয়ান, শান্ত হ আরিয়ান। মেন রাস্তায় একটা গাছ উপড়ে পড়ে রাস্তা পুরোপুরি ব্লক হয়েছিল। পুলিশ আর ফায়ার সার্ভিস আসার অপেক্ষা না থেকে আমাদের অন্য দীর্ঘ রাস্তা ঘুরে আসতে হয়েছে, তাই এতটা দেরি হয়ে গেল। আরিয়ান আর তর্কে গেল না। সময় নষ্ট না করে সে ট্রিনাকে পাজা কোলে করে তুলে নিয়ে দ্রুত গাড়ির পেছনের সিটে গিয়ে বসলো। আদনান ড্রাইভিং সিটে বসে স্টার্ট দিল। এনামুল মির্জা পাশ থেকে জিজ্ঞাসা করলেন, এখন কি ত্রিনাকে সরাসরি হাসপাতালে নিয়ে যাবি? আরিয়ান ট্রিনার জ্বরে তপ্ত কপালে হাত রেখে ধীর স্থির কণ্ঠে বলল। আরিয়ানের কথা শুনে আদনান জানালো, ভাইয়া তোমার ফেলে আসা গাড়িটার জন্য আমি অলরেডি টয়িং সার্ভিসকে কল করে দিয়েছি, ওরা ওটা গ্যারেজে নিয়ে যাবে। আরিয়ান খুব নিচু স্বরে বলল। খুব দ্রুত গতিতে বাড়ির দিকে ছুটছে। আরিয়ানের কোল ঘেঁষে ট্রিনা অচেতন হয়ে শুয়ে আছে। বাইরের অন্ধকারের মাঝেও
গাড়ির ভেতরের আবছা আলোয় আরিয়ানের চোখ বারবার ট্রিনার মুখে গিয়ে আটকে যাচ্ছে। যতবার সে ট্রিনার শান্ত আর অসহায় চেহারার দিকে তাকাচ্ছে ততবার এক অজানা আরিয়ানের গলা শুকিয়ে আসছে। নিজের অজান্তে সে ট্রিনার হাতটা শক্ত করে চেপে ধরল। এক মুহূর্তের জন্য ট্রিনার দিকে থেকে তার মনোযোগ সরাতে পারছে না। রাত তখন গভীর, নিশিযাপনের শেষ প্রহর হয়তো। পুরো শহর তখন গভীর ঘুমে মগ্ন। ট্রিনাকে বাড়িতে নিয়ে আসার পরপরই ডাক্তারকে কল দেওয়া হয়েছিল। তিনি এসে ট্রিনাকে দেখে গেছেন এবং কিছু ঔষধ লিখে দিয়েছেন। ডাক্তারের মতে দীর্ঘক্ষণ বৃষ্টিতে ভেজার কারণে এই তীব্র জ্বর হয়েছে। কিন্তু আরিয়ান তো জানে এই জ্বরের নেপথ্যে কেবল বৃষ্টি ভেজা নয়, বরং বৃষ্টি দেখে ট্রিনার ওই অস্বাভাবিক ভয় কাজ করছে। আরিয়ান মনে মনে ঠিক করলো সুস্থ হলে সে ট্রিনাকে অবশ্যই জিজ্ঞাসা করবে কেন সে বৃষ্টি দেখে এতটা আতঙ্কিত হয়ে পড়ে। ট্রিনা বিছানায় জ্বরে নিস্তেজ হয়ে শুয়ে আছে। আরিয়ান ট্রিনার মাথার পাশে টুলে বসে এক নাগারে জলপট্টি দিয়ে যাচ্ছে। মেয়েটার শরীরের তাপমাত্রা যেন কমছেই না। কিছুক্ষণ আগে জ্বর কিছুটা কমলেও এখন তা আবারও মারাত্মকভাবে বেড়েছে। ট্রিনা জ্বরের ঘরে প্রায় অচেতন আর যন্ত্রণায় বারবার মুখ দিয়ে অস্ফুটে কিছু শব্দ করছে। ট্রিনার শান্ত মুখটার দিকে তাকাতেই হঠাৎ আরিয়ানের দৃষ্টি স্থির হয়ে গেল। কয়েক মুহূর্ত অপলক তাকিয়ে থাকতে ঝাপসা স্মৃতির পর্দা ছিঁড়ে তার চোখের সামনে ভেসে উঠল এক পুরনো অতীত, একটা মেয়ে যে বৃষ্টিতে ভীষণ আনন্দ নিয়ে ভিজছে। আর তার পরপরই কিছু বিভীষিকাময় দৃশ্য। স্মৃতিগুলো মনে পড়তে আরিয়ানের সারা শরীরে এক অদ্ভুত অস্বস্তি বয়ে গেল। মুহূর্তের মধ্যে ট্রিনার প্রতি তার মায়াটা বিষাক্ত এক বিরক্তিতে রূপ নিল। তার ইচ্ছে হলো এখনই মায়ার এই মরিচিকা ভেঙে ট্রিনাকে বিছানা থেকে টেনে নিচে নামিয়ে দিতে। আরিয়ানা এক মুহূর্ত সেখানে বসে থাকতে পারল না। গটগট পায়ে বারান্দায় চলে গেল। সে রাগে আর যন্ত্রণায় নিজের মাথার চুলগুলো মুঠো করে চেপে ধরল। তার বুক চিরে এখন গগন বিদারী একটা চিৎকার করতে ইচ্ছে করছে, যেন সেই চিৎকারে সমস্ত পুরনো ক্ষত মুছে যায়। পকেট থেকে একটা সিগারেট বের করে ধরিয়ে নিল আরিয়ান। ধোয়ার কুণ্ডলি পাকিয়ে সে হাতে তুলে নিল তার পুরনো গিটারটা। এক সময় এই গিটারটাই ছিল তার প্রাণ ভোমরা, কিন্তু এখন এটাকে ছুঁয়ে দেখলেও ইচ্ছা হয় না। সময়ের সাথে সাথে মানুষের শখগুলো হারিয়ে যায় বুঝি। গিটারের তারে সে কয়েকটা অর্থহীন আর বিষণ্ণ সুর তুলল। রাতের নিস্তব্ধতায় সেই সুর যেন আরো বেশি ধারালো হয়ে বাজছে। নতুন শীত পড়তে শুরু করেছে। বাইরের হাড় কাঁপানো ঠান্ডা বাতাস এসে আরিয়ানের শরীর হিম করে দিচ্ছে। তার পরনে কেবল একটা টি শার্ট আর ট্রাউজার। ঠান্ডার তীব্রতায় গায়ের লোমগুলো শিহরিত হয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু আরিয়ানের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। তার ভেতরের আগুন বাইরের এই ঠান্ডার চেয়েও বেশি প্রখর। অনেকক্ষণ বারান্দায় বসে থাকার পর সে ধীর পায়ে রুমে ফিরে এলো। দেখলো ট্রিনা পাশ ফিরে অন্যদিকে মুখ করে শুয়ে আছে। আরিয়ান এক মুহূর্ত নির্লিপ্ত চোখে ট্রিনার দিকে তাকিয়ে রইল। বিরক্তি থাকলেও অবচেতন মনে সে ট্রিনার গায়ের কম্বলটা ভালো করে টেনে নিয়ে শরীর ঢেকে দিল। তারপর নিজে গিয়ে সোফায় শুয়ে পড়ল। ট্রিনার ঘুম ভেঙেছিল খুব সকালে। আরিয়ান ততক্ষণে অফিসে চলে গেছে। সকালে মিতু এসে নিজে হাতে জোর করে তাকে কিছু খাইয়ে দিয়েছে। মিতু মেয়েটা সত্যি খুব ভালো। ট্রিনার সাথে তার আচরণ ঠিক নিজের বড় বোনের মতো। নাস্তা করার পর শরীরের দুর্বলতার কারণে ট্রিনা আর বাইরে যেতে চাইল না। রুমে শুয়ে থাকতে থাকতে সে আবারও গভীর ঘুমে তলিয়ে গিয়েছিল। হঠাৎ করে আবারও ঘুমটা ভেঙে গেল। একটা ভয়াবহ স্বপ্ন দেখেছে ট্রিনা। কিছু কালো হাত তাকে নিচ্ছিদ্র অন্ধকারের দিকে টেনে নিয়ে যাচ্ছে। এই স্বপ্নটা একটা সময় নিয়মিত দেখলেও ইদানিং আর দেখা হতো না, কিন্তু আজ হঠাৎ সেই পুরনো আতঙ্ক ফিরে আসায় ট্রিনা ছটফট করে বিছানা থেকে উঠে বসলো। তার মাথা ঝিমঝিম করছে, পুরো ঘরটা যেন লাটিমের মতো ঘুরছে। চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে আসছে। এক অদ্ভুত মৃত্যু ভয় গ্রাস করলো তাকে। মনে হচ্ছে এখনই তার নিঃশ্বাস থেমে যাবে। ঝাপসা দৃষ্টিতে বারবার মায়ের করুণ মুখখানা ভেসে উঠছে। এখন ঠিক কয়টা বাজে সে আন্দাজটুকু করার মতো অবস্থায় নেই ট্রিনা। সে অস্থির হয়ে বিছানা থেকে নেমে পড়ল। শরীরের ভারসাম্য ঠিক নেই, তবুও টলটলে পায়ে দরজা খুলে করিডোরের দিকে হাঁটতে লাগলো। আরিয়ানের রুম থেকে একটা রুম পরে মাইমুনা বেগমের ঘর। ট্রিনা দিশেহারা অবস্থায় মাইমুনা বেগমের ঘরে ঢুকে পড়ল। মাইমুনা বেগম তখন বিছানায় হেলান দিয়ে চোখ বন্ধ করে আধাশোয়া হয়ে বিশ্রাম নিচ্ছিলেন। ট্রিনাকে নিজের রুমে ঢুকতে দেখে মাইমুনা বেগমের মাথায় রাগ চড়ে বসল। তিনি ভ্রু কুঁচকে কর্কশ্বরে বলে উঠলেন, এই মেয়ে, তুমি আমার রুমে কি করছো? বের হও এখান থেকে। কিন্তু ট্রিনা যেন মাইমুনা বেগমের কোনো কথাই শুনতে পাচ্ছে না। তার পৃথিবীটা এখন কেবলই শৈশবে সে হারানো স্মৃতির গোলকধাতায় বন্দী। মাইমুনা বেগমকে চরম অবাক করে দিয়ে ট্রিনা আচমকা এগিয়ে গিয়ে তার কোলে মাথা রেখে কুকুরে শুয়ে পড়ল। মাইমুনা বেগম বিস্ময়ে হতভম্ব হয়ে গেলেন। যে মেয়েটাকে তিনি দুচক্ষে সহ্য করতে পারেন না, যাকে এই বাড়ি থেকে তাড়ানোর ফোন দিয়ে আটেন, সেই মেয়ে আজ তার কোলেই আশ্রয় নিয়েছে। মাইমুনা বেগম রাগে কিছু একটা বলতে গিয়েও থেমে গেলেন। তিনি ট্রিনার মাথায় হাত দিয়ে তাকে সরিয়ে দিতে চাইলেন, কিন্তু স্পর্শ করতে টের পেলেন মেয়েটার শরীর জ্বরে তপ্ত আগুনের মতো পুড়ছে। সেই উত্তাপ অনুভব করতেই মাইমুনা বেগমের ভেতরে মাতৃত্ব জেগে উঠল। তিনি চাইলেও আর মেয়েটাকে সরিয়ে দিতে পারলেন না।
টিনা হঠাৎ মাইমুনা বেগমের উরুর উপর মুখ গুজে হু হু করে কেঁদে উঠল। কান্নার শব্দ শুনে মাইমুনা বেগমের কণ্ঠ আপনাতেই নরম হয়ে এলো। তিনি নিচু স্বরে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে মেয়ে, কাঁদছো কেন এভাবে? টিনা অস্পষ্ট ঘোরের স্বরে বারবার আওড়াতে লাগলো। আম্মু, ও আম্মু। মাইমুনা বেগম পাথরের মতো থমকে গেলেন। টিনা কান্নারত অবস্থায় আবারও বলে উঠল, আম্মু, আমার মাথায় একটু হাত বুলিয়ে দাও না। কতগুলো বছর হয়ে গেল তোমার স্পর্শ ছাড়া বেঁচে আছি। বড্ড একা একা লাগে আমার, ভীষণ কষ্ট হয় মা। টিনার গলার সেই হাহাকার মাইমুনা বেগমের হৃদয়ে তীরের মতো বিঁধল। জীবনের সব তিক্ততা আর ঘৃণা মুহূর্তে ম্লান হয়ে গেল এক অসীম মায়ার কাছে। তিনি অতি সন্তর্পণে টিনার মাথায় হাত রাখলেন এবং খুব নরম স্পর্শে তার চুলের বিলি কাটতে লাগলেন। পরম মমতায় হাত বুলিয়ে দিতে টিনার যন্ত্রণা কাতর মুখে এক অপার্থিব প্রশান্তি ফুটে উঠল। এই গভীর মাতৃত্বের স্পর্শটাই হয়তো বছরের পর বছর ধরে খুঁজে বেরিয়েছে মা হারায় মেয়েটা। পরন্ত শীতের বিকেল, সূর্যের ম্লান আলোয় ভার্সিটির পিচঢালা রাস্তা দিয়ে এই সময় হাঁটলে এক অন্যরকম প্রশান্তি অনুভূতি হয়। ভার্সিটি ছুটি হয়েছে বেশ অনেকক্ষণ। নুসরাত সাধারণত ক্লাস শেষ করে ভার্সিটির পাশে একটা টিউশনি করায়, তারপর হোস্টেলে ফেরে। জায়গাটা খুব বেশি দূরে নয়, হেঁটে যাওয়া যায়। তবে প্রতিদিন ক্লাস আর টিউশনির ধকল শেষে পেটে প্রচণ্ড খিদে থাকে বলে হাঁটার শক্তি পায় না সে। কিন্তু আজ ছাত্রীর মা পরম মমতায় 4 বিস্কিট খাইয়েছিলেন, তাই খিদের তাড়নাটা একটু কম। নুসরাত আজ খুব ধীর পায়ে হেঁটে চলেছে। কিছুক্ষণ আগে ছাত্রীর মা তাকে বলেছিলেন, ইস, এতটুকু বয়সে তুমি কত কষ্ট করে পড়াশোনা করছো। নিশ্চয়ই তোমার ফ্যামিলিতে আয় রোজগার করার মানুষ কম। মহিলার কথা শুনে নুসরাত মনে মনে শুধু মৃদু হেসেছিল। সে যে শহরের অন্যতম ধনাঢ্য মির্জা পরিবারের মেয়ে, সেটা মহিলাকে বুঝিয়ে লাভ নেই। সত্যিটা বললে মহিলা হয়তো আরও এক গাদা প্রশ্ন নিয়ে হাজির হতেন, তাই নুসরাত চুপচাপ শুনে গেছে। আনমনে হাঁটতে হাঁটতে রাস্তার পাশে চোখ যেতে নুসরাতের কপাল কুঁচকে গেল। মুহূর্তের মধ্যে মনের শান্ত ভাবটুকু উধাও হয়ে গেল তার। সামনে উজ্জ্বল হাসি মুখে দাঁড়িয়ে আছে নির্জন। তাকে দেখা মাত্রই নুসরাতের পায়ের গতি থেমে গেল। নির্জন এগিয়ে এলো তার দিকে। ছেলেটার পরনে ইস্ত্রি করা ঝকঝকে শার্ট আর প্যান্ট, আভিজাত্য ফুটে উঠছে পোশাকে। দেখলেই বোঝা যায় কোনো প্রতিষ্ঠিত পরিবার থেকে এসেছে এবং হয়তো ভালো কোনো পেশায় নিয়োজিত। নির্জন নুসরাতের একদম সামনে এসে দাঁড়ালো। নুসরাত নির্জনকে কোনো সুযোগ না দিয়ে সরাসরি আক্রমণাত্মক ভঙ্গিতে বলে উঠল, আজ আবার এখানে কেন দাঁড়িয়ে আছেন? কিছু বলবেন? যা বলার বলে ফেলুন। প্রতিদিন এভাবে আমাকে মাঝ রাস্তায় থামানোটা আমি ভীষণ অপছন্দ করি। আমি কিন্তু সত্যি বিরক্ত হচ্ছি। নুসরাতের কণ্ঠে রাগের আভা স্পষ্ট। নুসরাতের তীব্র রাগ দেখেও ছেলেটার মাঝে বিন্দু মাত্রই ভাবান্তর দেখা গেল না, বরং সে ঠোঁটে এক চিলতে অমায়িক হাসি ধরে রেখে শান্ত গলায় বলল, শুনলাম মেয়েরা নাকি ছেলেদের মনের কথা পড়তে পারে, চোখের ভাষাও বুঝতে পারে। আপনি কি কিছুই বুঝতে পারছেন না? নুসরাত ভ্রুকুচকে জবাব দিল, হ্যাঁ পারছি, ভীষণভাবেই পারছি। আর পারছি বলেই বলছি। আমার এইসব ন্যাকামি খুব বিরক্ত লাগে। দয়া করে প্রতিদিন এভাবে আমার পথ আগলে দাঁড়িয়ে থাকবেন না। তা না হলে লোক ডেকে আপনাকে কিন্তু গণপিটুনি দেওয়াবো, তখন সামলাতে পারবেন না। কথাটা বলে নুসরাত হনহন করে হাঁটা শুরু করলো। কিন্তু কয়েক কদম যেতেই নির্জন পেছন থেকে চিৎকার করে বলে উঠল, ওহে চশমা আলী ম্যাডাম, এই অধম আপনাকে ভীষণ রকমের ভালোবাসে। আই লাভ ইউ। নুসরাতের মেজাজ এবার সপ্তমে চলল। সে ঝট করে পেছনে ফিরল এবং নির্জনের চোখের দিকে তাকিয়ে কড়া গলায় বলল, আপনাকে দেখি তো বেশ ভদ্রলোক বলে মনে হয়। তার রাস্তাঘাটে কি এভাবে মেয়েদের আই লাভ ইউ বলে বেড়ান? নির্জন পকেটে হাত দিয়ে ক্যাজুয়াল ভঙ্গিতে হাসলো। সবার কাছে বলে বেড়াতাম না, তবে আজ থেকে শুরু করলাম, আর সেটা শুধুমাত্র আপনার জন্যই। নুসরাত রাগে ধ্যাত শব্দ করে মুখ ঘুরিয়ে পা বাড়াতে আবারও পেছন থেকে নির্জনের ডাক এলো, শুনুন, আমার নাম নির্জন। ও চশমা আলী ম্যাডাম, আপনার নামটা তো অন্তত বলে যান। নুসরাত এবার আর থামলো না। সে জোরে পা চালিয়ে সামনে এগিয়ে যেতে যেতে বিড়বিড় করে বলতে লাগলো, কি অদ্ভুত সব মানুষটা বাবা। নাম জানে না, পরিচয় জানে না, আবার মাঝ রাস্তায় প্রপোজ করে বসে। এই ধরনের মানুষের জন্যই দুনিয়াতে আজ রসাতলে যাচ্ছে। নৌশি কলেজ থেকে ফিরেছে অনেকক্ষণ হলো। ফ্রেশ হয়ে সিঁড়ি দিয়ে নামার সময় মনের সুখে সুর করে একটা অদ্ভুত গান গাইতে শুরু করলো সে। চাই না আমি সুন্দর জামাই, চাই না ফর্সা বর্ষা, বুইড়া বেডার লগে এবার জামু পালাইয়া। বুইড়া বেডার টাকা পয়সা আছে কারি কারি, বুইড়া বেডা বিয়া করলে পায়মু বাড়ি গাড়ি। বুইড়া দেখলে লটর পটর, 2 দিন পরে মরবো, সব সম্পত্তির দলিল তখন আমার নামে হইব। ও বুইড়া বিয়া করলে জিতমু আমি, ঠকমু না যে। নৌশি যখন গানের শেষ লাইনে গিয়ে বিলাসিতার স্বপ্ন দেখছে, ঠিক তখনই পেছন থেকে কেউ গম্ভীর গলায় বলে উঠল,
আমিন। নৌসিন চমকে গিয়ে পেছনে ফিরে দেখলো আদনান ঠিক তার পেছনে দাঁড়িয়ে। নৌসি চোখ পাকিয়ে জিজ্ঞাসা করলো, তুই আমিন বললি কেন রে? আদনান মুখ সিরিয়াস করে বলল, কেন বললি মানে জানিস না? আমিন বললে আল্লাহ তাআলা দোয়া খুব তাড়াতাড়ি কবুল করেন, তাই তোর হয়ে একটু প্রার্থনা করে দিলাম। ওগো খোদা, হে নাদানে বাচ্চা মনের ন্যাক মকসুদ পূর্ণ করো, ওর জন্য জলদি এক কারি কারি টাকার মালিক বইরা জামাই পাঠিয়ে দাও। আদনান মোনাজাতের মতো করে 2 হাত তুলে আকাশের দিকে তাকালো। নৌসি এবার রাগে ফেটে পড়ল, দাঁত কিরমির করে বলল, সোনাদুর বাচ্চা, আমার কপালে অন্তত একটা বুড়া জামাই জুটবে, কিন্তু তোর কপালে কোনো মেয়েই জুটবে না, মিলিয়ে নিস। তোকে আমি অভিশাপ দিলাম, তুই চিরকাল ব্যাচেলার থাকবি। আদনান নৌসির অভিশাপ কানেই তুলল না, তার ছেলের হাসি দিয়ে বলল, শোন, অভিশাপ দিয়ে লাভ নেই, অলরেডি আরেকটা মেয়েকে পটিয়ে ফেলেছি বুঝলি, একদম হুড়পুরির মতো সুন্দরী। নৌসি ভ্রু কুচকে অবাক হয়ে তাকালো, অবিশ্বাসের সুরে বলল, এই শালার মেয়েগুলো এত নির্বোধ কেন রে? তোর মতো একটা বাদরের গলায় ঝুলে পড়ে, জাস্ট অবিশ্বাস্য। খবরদার, বাদর বলবি না। আমি হলাম এলাকার ক্রাশ, হ্যান্ডসাম তো, তাই মেয়েরা এক দেখাতেই কুপকাত হয়ে যায়। আদনান নিজের শার্টের কলারটা একটু ঠিক করে ভাব নিল। নৌসি দম্বার পাত্র নয়, সে সোফায় জাকিয়ে বসে পা তুলে বলল, তুই একাই হ্যান্ডসাম আর আমি বুঝি পচা? আমাকেও দিনে গন্ডা গন্ডা ছেলে প্রপোজ করে, আজও একজন করলো। আহা, কি সুন্দর দেখতে, কি হ্যান্ডসাম। নৌসির মুখে অন্য ছেলের প্রশংসা শুনে আদনানের চোখের মনি বড় বড় হয়ে গেল। গলার স্বর সপ্তমে তুলে বলল, শোন, যদি কোনো ছেলের সাথে কোনো প্রকার লটরপটর করতে দেখি, একদম ঠ্যাং ভেঙে ঘরে বসে রাখবো, বলে দিলাম। নৌসি ভেঙচি কেটে বলল, নিজে তলে তলে ডাবল টেম্পো চালাচ্ছ, আর আমি একটু টোটো চালাইলেই তোমার হরতাল শুরু, যত সব। আদনান আর কোনো উত্তর দিল না, তবে নৌসির দিকে এমন রাগি চোখে তাকালো যে নৌসি বুঝলো বেশি ঘাটলে আজ কপালে দুঃখ আছে। আরিয়ান নিজের কেবিন থেকে বের হয়ে দ্রুত পায়ে লিফটের দিকে আগাচ্ছিল। মেজাজটাও সকাল থেকে খিটমিট হয়ে আছে। বাড়ি গিয়ে শাওয়ার নিলে হয়তো ঠিক হবে। ঠিক তখনই মোড়ের মাথায় মীরা আচমকা এসে প্রায় আরিয়ানের গায়ের উপর হুমড়ি খেয়ে পড়ল। অপ্রস্তুত আরিয়ান কোনো মতে নিজেকে সামলে নিয়ে এক ঝটকায় মীরাকে দূরে সরিয়ে দিল। তার রাগ তখন আকাশচুম্বী। আরিয়ান গর্জে উঠে বলল, মীরা, তুমি ইদানিং সীমা ছাড়িয়ে যাচ্ছ। এভাবে হুটহাট অন্যের গায়ের উপর পড়ার মানে কি? মীরা এতটুকু লজ্জিত হলো না, বরং ঠোঁটে একটা বাঁকা হাসি ঝুলিয়ে খুব স্বাভাবিক ভঙ্গিতে বলল, কই আমার কিসের মানে? পা পিছলে গিয়েছিল, তাই একটু ভর নিতে চেয়েছি। তুমি তো দেখি মাউন্ট এভারেস্টের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে আছো। মীরার চোখের চপলতা আর হাসি দেখে আরিয়ান পরিষ্কার বুঝলো মেয়েটা ইচ্ছে করে এই কাজ করেছে। আরিয়ান তিতি বিরক্ত হয়ে কথা না বাড়িয়ে চলে যেতে চাইল, কিন্তু মীরা আবারও পথ আগলে দাঁড়িয়ে বলল, ওই দিন আমাকে মাঝপথে ফেলে একা একা বাড়ি চলে গেলে, অথচ আমি তোমার জন্য কতক্ষণ ওয়েট করেছি। আজ অন্তত সেই পাপের প্রায়শ্চিত্ত করো, আমাকে সাথে করে নিয়ে যাও। আরিয়ান চোয়াল শক্ত করে শান্ত গলায় বলল, অসম্ভব। আরিয়ান পা বাড়াতে যাবে, ঠিক তখনই পেছন থেকে এক গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো, কি ব্যাপার আরিয়ান, ব্যস্ততা কি এতটাই বেশি যে মীরাকে একটু সাথে করে নিয়ে যেতে পারবে না? আরিয়ান তাকিয়ে দেখলো মীরার বাবা অর্থাৎ তাদের বিজনেস পার্টনার জনাব আসলাম চৌধুরী দাঁড়িয়ে আছেন। এই প্রবীণ ভদ্রলোককে আরিয়ান বড় চাচার মতো সম্মান করে। আসলাম সাহেব হাসি মুখে এগিয়ে এসে আরিয়ানের কাঁধে হাত রাখলেন। আরিয়ান, তুমি যখন যাচ্ছই ওকে সাথে নিয়ে যাও। তোমাদের বাইর থেকে ও একটু না হয় ঘুরে আসলো। মাইমুনার সাথে ওর অনেক দিন দেখা হয় না। আসলাম চৌধুরীর মুখের উপর সরাসরি না বলা ধৃষ্টতা তার নেই। আরিয়ান দাঁতে দাঁত চেপে মীরার দিকে একবার তাকালো। মীরার তখন বিজয়ের হাসি হাসছে। আরিয়ান নিরুপায় হয়ে বলল, ঠিক আছে আঙ্কেল, আপনি যখন বলছেন তখন আমার সাথেই যাবে। মীরা আহ্লাদিস্বরে বলে উঠল, থ্যাংক ইউ ড্যাড। আরিয়ান চলো, দেরি হয়ে যাচ্ছে তো। আরিয়ান গটগট পায়ে গাড়ির দিকে এগিয়ে গেল। মিতু রান্নাঘরে ছিল। হঠাৎ ড্রয়িং রুম থেকে কারো আনন্দিত চিৎকারের শব্দ শুনে সে হাতের কাজ ফেলে হন্তদন্ত হয়ে বেরিয়ে এলো। ড্রয়িং রুমে পা রাখতেই দেখলো রাহি বেগম খুশিতে আত্মহারা হয়ে হাসছেন। মিতুকে অবাক হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে রাহি বেগম প্রায় ছুটে তার কাছে এলেন। মিতুর হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে উচ্ছ্বসিত কণ্ঠে বললেন, মিতু মা, আমার সুসংবাদ আছে। এই মাত্র রোহান ফোন করেছিল, ওর বাংলাদেশে আসার ভিসা হয়ে গেছে রে মা, পরশু দিনই ও ফ্লাইটে উঠবে। কথাটা শোনার পর মিতু যেন মুহূর্তের জন্য নিথর হয়ে গেল। তার কানে শব্দগুলো বাজছে, কিন্তু মস্তিষ্ক যেন বিশ্বাস করতে পারছে না। দীর্ঘ প্রতীক্ষার পর
তার স্বামী ফিরছে, তার সবটুকু ভালোবাসা তার বেঁচে থাকার অবলম্বন। এর চেয়ে বড় খুশির সংবাদ মিতুর জীবনে আর কি হতে পারে? ঘোর কাটিয়ে মিতু কাপা গলায় বলে উঠল, সত্যি বলছেন মা? রোহান সত্যি ফিরছে? হ্যাঁ, একদম সত্যি। রাহি বেগমের চোখও তখন আনন্দ স্রোতে টলমল করছে। মিতু আর নিজেকে সামলাতে পারল না, আবেগের অতিশয্যে নিজের শাশুড়িকে জড়িয়ে ধরল সে। এতদিনের একাকিত্ব আর অপেক্ষার অবসান হতে চলায় মেয়েটা শিশুর মতো টুকরে কেঁদে উঠল। রাহি বেগম মিতুর মাথায় হাত বুলিয়ে পরম মমতায় সান্ত্বনা দিয়ে বললেন, আরে বোকা মেয়ে, এত খুশির খবর এই সময় কি কেউ এভাবে কাঁদে? চোখে পানি মোছো। ঠিক সেই মুহূর্তে রাহি বেগমের হাতে থাকা ফোনটা আবারও বেজে উঠল। স্ক্রিনের দিকে তাকিয়ে তিনি হাসি মুখে বললেন, এই দেখো, রোহান আবারও কল করেছে। রাহি বেগম কলটা রিসিভ করে মিতুর দিকে ফোনটা এগিয়ে দিয়ে বলতে চাইলেন, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।